মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। আমার পিছন পিছন আয়। আমরা কি বর্ডার পার করেছি ওস্তাদ? না, এখনো দেরি আছে। মূর্তিগুলো ঠিকঠাক আছে তো ওস্তাদ? মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। তদন্ত বৃত্তান্ত সুরবেগ বিশ্বাস। অডিও নাট্যরূপ হিন্দোল সরকার। আবহ ও ধ্বনি পরিকল্পনা দীপক রায়। পরিচালনা অরুণিমা দে। গল্প পাঠে সৌমাদিত্য মুখার্জি। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। আগের দুটো পর্বে আপনাদের আমি শুনিয়েছি জোড়া খুনের গল্প। আজ যে কাহিনী শোনাব সেখানে খুন না থাকলেও মৃত্যু আছে। আছে লৌকিক আর অলৌকিকের মিশে যাওয়া। কি ভাবছেন, যুক্তির এই পৃথিবীতে অলৌকিক কিছুই ঘটে না? ইংরেজ মহাকবি শেক্সপিয়ার লিখেছিলেন, পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক কিছুই ঘটে হরেশীয়, যা যুক্তি দিয়ে বিচার করা যায় না। আমার কাজ অবশ্য বিচার করা নয়, আপনাদের গল্প শোনানো। যে গল্পে সত্যি আছে, কিছু জানা আছে, আর আছে অনেক কিছু অজানা। এই অজানাকে মেলানোর জন্য মাঝে মধ্যে খানিক অন্তর্দৃষ্টির আশ্রয় নিতে হয়। গোয়েন্দারা এই অন্তর্দৃষ্টিকে বলেন ডিডাকশন, কেউ বলেন ইনটিউশন, কেউ আবার বলেন এলিমেন্টারি। আমাদের আজকের গল্পের যিনি নায়ক, সাব ইন্সপেক্টর পার্থ মণ্ডল, সিআইডি, তিনিও তার যুক্তিবাদী কল্পনাকে আশ্রয় করে গ্রেফতার করেছিলেন ছত্তিশগড়ের ডনের ডান হাত বিরজুকে। পশ্চিম বাংলায় রেলের স্ক্র্যাপ আয়রন বিক্রির সিন্ডিকেট খুলেছিল বিরজু। শুরু করেছিল সুপারি কিলিং। পার্থ মণ্ডল তার চাকরি জীবন শুরু করেন জিআরপিতে, সহজ ভাষায় যাকে বলা হয় রেল পুলিশ। তার পোস্টিং ছিল শিয়ালদাতে। সেখান থেকে তিনি বদলি হন হাওড়া জেলা পুলিশে। তারপর যাদবপুর থানা ঘুরে সোজা ভবানী ভবনের 4 তলায়, অর্থাৎ সিআইডিতে। সালটা 2008 নভেম্বর মাসের এক দুপুর। ভবানী ভবনের মূল ফটকের বাইরে ফুটপাতের উপর জড়সড় ঘোরাফেরা করছিল দুটো ছেলে। একজনের চেহারা ময়লা, অন্যজন হালকা ফর্সা। দুজনেই রোগা। এর আগেও দুদিন ওরা এসেছে। ভবানী ভবনের 4 তলায় সিআইডির সদর দফতর। ওখানেই ওরা যাবে এসওজির সঙ্গে কথা বলার জন্য। কিন্তু প্রতিবার সিআইডি রিসেপশন থেকেই ফিরে আসতে হয়েছে ওদের। ভেতরেই ঢুকতে দেয়নি। ফুটপাতে দাঁড়িয়ে চাপা স্বরে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা সারল এই দুজন। তারপর ভিতরে ঢুকল। সিআইডি রিসেপশন ডেস্কে গিয়ে শ্যামলা ছেলেটি বলল, ও স্যার শুনুন না, বলছি যে আমরা এসডিওর সঙ্গে কথা বলতে চাই স্যার। রিসেপশনে যিনি বসেছিলেন তিনি আগেও একবার ছেলে দুটোকে ফিরিয়ে দিয়েছেন। মুখটা বেজার করে তিনি বললেন, ও কতবার বলেছি তোদের, এভাবে দেখা হবে না। তারা স্যার, আপনি বুঝতে পারছেন না, আমরা কাজ করতে চাই, অনেক কিছু জানি আমরা। তোরা তো বাঙালি, বাংলা কথা বুঝিস না, হিন্দিতে বলতে হবে। স্যার 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 শুনুন না, বলছি একবার একটু দেখা করতে দিন। একটা খবর দেওয়ার আছে, দরকারি খবর। আপনি বুঝতে পারছেন না, দরকারি খবর। অনেক অনুনয় বিনয়ের পর শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে পারল ছেলে দুটো। এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ। সিআইডির এই গ্রুপের কথা ততদিনে রাজ্যের অনেকেই জেনে গেছে। খুন, চুরি, ডাকাতি এসব অপরাধের তদন্ত এরা করে না,
এদের নজর থাকে জঙ্গি কার্যকলাপ, জাল নোট, গ্যাংস্টার এবং মাওবাদীদের দিকে। প্রতিবেশী কোনো দেশ থেকে জাল নোট ভারতে ঢুকছে কিনা, কিংবা ভারত থেকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাচার হয়ে যাচ্ছে কিনা, কোনো গ্যাংস্টার রাজ্যের কোথাও ঝামেলা সৃষ্টি করছে কিনা, এসব বিষয়ে খোঁজ খবর রাখে স্পেশাল অপারেশন গ্রুপ। এসওজির ঘরে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে। ঘরটা বেশ বড়। কয়েকজন অফিসার ইতস্তত কিছু চেয়ারে বসে কথা বলছিলেন। ছেলে দুটো ভেতরে ঢুকে বড় বড় চোখে চারপাশটা একবার দেখল। দুজনের মধ্যে যে ছোট সে বেশ চটপটে, বয়স 20-21 হবে। দ্বিতীয় জনের বয়স 25-26-এর বেশি নয়। একজন সাব ইন্সপেক্টর ওদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? স্যার বলছি আমরা সোর্সের কাজ করতে চাই স্যার। কি বললি? সোর্স? হ্যাঁ, সোর্স। স্যার আপনি আমাদের কাজে রাখুন, আমরা আপনাদের ভালো খবর দেবো, আপনি নিজে দেখে নেবেন, তখন হাতে নাতে একবার বিশ্বাস করে দেখুন না। ইতিমধ্যেই চেয়ার ছেড়ে এগিয়ে এলেন আরো একজন সাব ইন্সপেক্টর। এসে বললেন, সোর্স? সোর্স কাকে বলে জানিস? এই কি করিস রে তোরা? আমরা কিছু করি না স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন আমরা পারবো। আপনি একবার বিশ্বাস করে দেখুন না, পারবো। আমরা কিন্তু সিআইডি, অন্যদের মতো নয়। জানিস তো তোরা, খুন ডাকাতির সোর্স আমাদের লাগবে না। জানি 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 হ্যাঁ মানে স্যার আমরা জানি, ওইসবের কথা আমরা বলতে আসিনি। আমরা মানে আপনি শুনুন না একবার। তাহলে বাড়ি কোথায় তোদের? ছেলে দুটো একবার মুখ চাওয়াচাই করল। তারপর ওদের মধ্যে যে বড়, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল, সে বলল, আমাদের বাড়ি ওই 5 পোতায়। 5 পোতা? সেটা আবার কোথায়? উত্তর 24 পরগনার ওই গাইঘাটায়, গোবরডাঙ্গার কাছে। গুড, যা পরে ট্রেন ধরে বাড়ি যা। এই পড়াশোনা করিস তো, অন্য কাজ খোঁজ। ফের এরকম ফাজলামি করতে আসবি না একদম, যা। স্যার স্যার আমরা ফাজলামি করছি না স্যার। আপনার বিশ্বাস না হলে আপনি বলুন, এক্ষুনি একটা খবর দিচ্ছি আপনাদের। আপনারা জানেনও না কি ঘটছে বনগা বর্ডারে। এইবার আমাদের কাহিনীতে ঢুকে পড়েছেন সাব ইন্সপেক্টর পার্থ মণ্ডল। নিতান্তই কাঠখোট্টা চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি, দৃষ্টি হায়নার মতো তীক্ষ্ণ। সামনে থাকা ব্যক্তির ভিতর পর্যন্ত বিদ্ধ করতে পারে ওই চাহনি। এতক্ষণ চুপচাপ তিনি ছেলে দুটোর কথা শুনছিলেন। দীর্ঘকাল পুলিশে কাজ করার সুবাদে মোটামুটি বুঝতে পারেন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। ঘটে ঠিকঠাক বুদ্ধি না থাকলে রেল পুলিশ থেকে মাত্র কয়েক বছরের মধ্যে কেউ ভবানী ভবনের 4 তলায় উঠতে পারে না। কলিগরা যদিও আরে আবডালে এখনো টিপ্পনি কাটে, খিল্লি করে ওকে নিয়ে। পার্থমণ্ডলের তাতে অবশ্য কিচ্ছু যায় আসে না। চেয়ার ছেড়ে গম্ভীর পায়ে ছেলে দুটোর দিকে এগিয়ে গেলেন তিনি। জিজ্ঞেস করলেন, কি খবর দিতে পারবি শুনি? আরে ছাড়ো না, দেখবে বলবে বনগার কোথাও থেকে মানুষ পাচার হচ্ছে, গিয়ে দেখবো লোকাল লোকজন এপাশ ওপাশ করছে। ছোট ছেলেটি হাত পা ছুঁড়ে মাথা ঝাঁকিয়ে প্রতিবাদ করল। বড়জনের মতো ধীর স্থির সে নয়, বড় বেশি ছটফটে। সে বলল, না না স্যার 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 ওসব না, মানুষ না, মূর্তি স্যার, মূর্তি। মূর্তি? হ্যাঁ স্যার মূর্তি, অনেক আগের মূর্তি, মানে পুরনো, বাংলাদেশে পাচার হচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি স্যার। ছেলেটার কথা শুনে এবার হো হো করে হেসে উঠলেন এসওজির অফিসাররা। মূর্তি পাচারের খবরগুলো বেশিরভাগ সময়ই ভুয়ো হয়। গিয়ে দেখা যায় মূর্তিগুলো নকল। এমন অনেকবার ঘটেছে। খবর পেয়ে কলকাতা থেকে দলবল নিয়ে গেছেন এসওজির কোনো অফিসার। গিয়ে দেখতে হয়েছে সস্তার নকল মূর্তি। যে সাব ইন্সপেক্টর ছেলে দুটোকে প্রথম প্রশ্ন করেছিলেন, তিনি আরেকজন সাব ইন্সপেক্টরকে ডেকে হাসতে হাসতে বললেন, এই চন্দন, এই মনে আছে সেইবারের সেই রায়দিঘির ঘটনা? 50 টাকার পাল যুগের মূর্তি। শুধু রায়দিঘি? আরে বছর 2 আগে জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া গুপ্ত যুগের বুদ্ধ মূর্তির নাক নীলগঞ্জে পাওয়া গেছে। সে কি খবরটাই না রটলো, মনে নেই? পার্থরও হাসি পেল। তিনি বললেন, ও সব নকল মূর্তি রে,
অমন অনেক খবর রোজ আসে। না স্যার, নকল না, আসল। আপনারা একবারটি আসুন, আমার কাছে পাক্কা খবর আছে স্যার, পাক্কা খবর। আপনি চলুন আমাদের সঙ্গে, যদি ভুল হয় ঠিক আছে, তখন যদি ভুল হলে আপনারা আমাদের মেরে জেলে ঢুকিয়ে দেবেন তখন। পার্থর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। আজকালকার ছেলে মেয়েগুলো এত ড্রামাটিক হয়ে যাচ্ছে, মেরে জেলে ঢুকিয়ে দেবেন, জেল যেন ওর শ্বশুর বাড়ি। পার্থকে চুপ থাকতে দেখে ছোট ছেলেটা বলল, স্যার গত সপ্তাহে হয়েছে স্যার, আমরা দেখেছি নিজের চোখে। বিশ্বাস করুন স্যার, আমরা মিথ্যে বলছি না, সত্যি কথা বলছি স্যার, নিজের চোখে দেখেছি। ঘন হয়ে এলো পার্থর দৃষ্টি। জিজ্ঞেস করলেন, কি দেখেছিস? মূর্তি স্যার, বস্তায় ঢুকিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সত্যি বলছি স্যার, পুরনো মূর্তি না হলে রাত্রের অন্ধকারে চোরাই পথে যাবে কেন? কিন্তু তোরা চোরাই পথ চিনলি কি করে? আবছা একটা তাচ্ছিল্যের হাসির রেখা ভেসে উঠল ছোট ছেলেটার ঠোঁটের কোণে। সে বলল, স্যার বর্ডার এরিয়ায় বাড়ি আমাদের স্যার, আমরা চিনব না চোরাই পথ? খানিক ভাবলেন পার্থ। ছেলে দুটো এতবার অনুরোধ করছে, দেখাই যাক না কি হয়। তিনি বললেন, ঠিক আছে, বল কবে কোথায় যেতে হবে, কিন্তু যদি ভুল খবর হয়েছে তাহলে কিন্তু। ওর মুখের কথা কেড়ে নিয়ে ছোট ছেলেটি বলল, স্যার বলছি ভুল হবে না স্যার, ভুল হবে না। আপনাদের ফোন নম্বরটা দিন, আপনার সময় মতো ফোন করে জায়গাটা জানিয়ে দেবো। পার্থ ওর ফোন নাম্বারটা একটা কাগজে লিখে দিলেন। সাধারণত এরকম অনুরোধ গোয়েন্দা পুলিশ কখনো আমল দেয় না। কত লোক এমন আসে, বলে সোর্সের কাজ করবে, তারপর আর তাদের কোনো পাত্তা থাকে না, কিংবা ভুলভাল সব খবর নিয়ে আসে। কিন্তু এই ছেলে দুটোর মধ্যে কি একটা যেন আছে। ওদের কথাবার্তা ঋজু, কোনো বাহুল্য নেই। অবান্তর ভয়ও ওদের মধ্যে দেখতে পাননি পার্থ। এমন ছেলেরাই তো সোর্সের কাজ ভালো করে। শেষ পর্যন্ত নাম্বারটা তাই দিয়ে দিলেন ওদের। এসওজির বাকি অফিসাররা যদিও বিষয়টিকে নেহাত ছেলে মানুষই ছাড়ার কিছুই ভাবতে পারলেন না। এক ইন্সপেক্টর তো বলেই ফেললেন, কাম অন পার্থ, সব ছাই ওড়ালে অমূল্য রত্ন মেলে না। এমন চ্যাংরা ছেলে নাকি দেবে তোমায় প্রাচীন মূর্তির হদিশ। তোমার যে কি হয়েছে তা কে জানে। পার্থর এক সহকর্মীও তাল মেলালেন ইন্সপেক্টরের সঙ্গে। ঠিক বলেছেন স্যার, পার্থ মাঝে মাঝে এমন একটা সিদ্ধান্ত নেয় না। সহকর্মীদের টোন টিটকারি খুব একটা পাত্তা দিতেন না পার্থ। মানুষের স্বভাবই হল শুধু অন্যের উন্নতির ধাপ মাপা, অথচ প্রতিটি ধাপের পিছনে কি অমানসিক পরিশ্রম লুকিয়ে থাকে তা মানুষ দেখতে যায় না। পরশ্রী কাতরতা পার্থর চরিত্রে খুব একটা ছিল না, তাই এসব আলোচনা সহজেই তিনি এড়িয়ে যেতে পারতেন। সেদিন একটু আগেই বাড়ি ফিরলেন পার্থ। 2-3 দিন হলো তার ছেলে অসুস্থ, সারা গায়ে চাকা চাকা লাল দাগ, যখন তখন জ্বর আসে। ডাক্তাররা হাজার চেষ্টা করেও রোগটা ধরতে পারছেন না। পার্থ বাড়ি ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই তার মেয়ে তানিয়া স্কুল থেকে ফিরল। কোথায় যাচ্ছ বাবা? বাবু, আমি আর তোমার মা একটু বেরোচ্ছি, তুমি একা থাকতে পারবে তো? তানিয়া জানে ওর ভাই অসুস্থ, বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে বলল, না না, তোমরা যাও না, আমি ঠিক গেম খেলে নেব। তোমরা যাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, খেলো খেলো, কিন্তু খেলা হয়ে গেলে পড়তে বসবে। ঠিক আছে বাবা, আসলাম আমরা। কাল রাতে পার্থর মাস্তুতো ভাই জ্যোতি এসেছিল ওদের বাড়ি। সদ্য MBBS কমপ্লিট করেছে জ্যোতি। কথা প্রসঙ্গে পার্থর ছেলের শরীর খারাপের বিষয়টা উঠল। পার্থর স্ত্রী গীতা বললেন, কি জানি ভাই কি হলো, কিছুই বুঝতে পারছি না। ডাক্তাররা বলছে ব্লাড সিরাম চেঞ্জ করতে হবে। জ্যোতি চমকে উঠল, বলল, ব্লাড সিরাম? হ্যাঁ। সে কি, কেন?
ডাক্তার বললেন সেপ্টিসেমিয়া হয়েছে। তোমরা একটা কাজ করবে, কাল একবার আমার সঙ্গে চলো। এক্সাইডের কাছে আমার এক প্রফেসরের চেম্বার আছে, একবার ওর সঙ্গে কনসাল্ট করে আসি। আজ ওই ডাক্তারের কাছেই যাবেন পার্থরা। ডাক্তারের নাম জয়ন্ত পাল। সন্ধে সন্ধে করে ডক্টর পালের চেম্বারে পৌঁছলেন পার্থ, গীতা, ওদের ছেলে আর জ্যোতি। বেশ অনেকক্ষণ ছেলেকে পরীক্ষা করলেন জয়ন্ত পাল। তার দীর্ঘ ডাক্তারি জীবনের অভিজ্ঞতায় এই রোগ আর মাত্র একটা বাচ্চার শরীরেই তিনি দেখেছিলেন, তাও প্রায় বছর 7 আগে। চমকে উঠলেন জয়ন্ত পাল। জ্যোতি বলল, কিন্তু স্যার একজন ডাক্তার বলছিলেন সেপ্টিসেমিয়া, মানে ব্লাড সিরাম চেঞ্জ করতে হবে বলছিলেন। আপনার কি মনে হয়? মাথা নাড়লেন ডক্টর পাল। বললেন, আরে না না, এটা সেপ্টিসেমিয়া নয়, একদমই নয়। কথা বলতে বলতেই কিছু একটা ভাবছিলেন ডক্টর জয়ন্ত পাল। না, সিমটমস চিনতে ভুল হয়নি তার। তবু নিশ্চিত হওয়ার জন্য তিনি গীতা আর পার্থকে বললেন, দেখুন, আমার এটাকে ঠিক সেপ্টিসেমিয়া মনে হচ্ছে না। ব্লাড সিরাম চেঞ্জ করার দরকার নেই। আমি কিছু ওষুধ দিচ্ছি। হ্যাঁ, পরশু একবার আমার ক্লিনিকে আসুন। আমার মনে হচ্ছে রোগটা আমি ধরতে পেরেছি, তবু কিছু চেক আপ করতে চাইছি। ও সুস্থ হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। সেদিন রাতে পার্থ যখন শেষ সিগারেটটা খেয়ে গায়ে এলিয়ে দিয়েছে বিছানায়, তখন কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বনগাঁ সীমান্তে প্রায় প্রেতের মতো নিঃশব্দে এগিয়ে চলেছে 4 জন মানুষ। দুজনের কাঁধে 2টো বস্তা, বাকি 2 জন হাঁটতে হাঁটতে তাকাচ্ছে চারপাশে। সামনেই একটা আমবাগান, ভরা শীতের রাত, তার উপর কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার। 4 জনের চলার গতি অত্যন্ত দ্রুত, যেন কোনো ক্রমে ওই বাগান পেরিয়ে যেতে পারলেই ওরা বেঁচে যায়। বাগানের ওধারে 20 মিটার দূরেই রয়েছে বাংলাদেশ। বাগান শেষ করে আরো মিনিট 5 হাঁটার পর একজন বলল, ওস্তাদ, ওস্তাদ, পৌঁছে গেলাম নাকি? হ্যাঁ, আওয়াজ করিস না কোনো, চল চুপচাপ, চল চল চল। পরদিন সিআইডির ক্যান্টিনের আড্ডায় আবার জমে উঠল সোর্স তর্ক। কার সোর্স কতটা তুখোর তা নিয়ে গল্প করছিলেন এসওজির অফিসাররা। এই গল্প সেই গল্প ঘুরে সদ্য ভবানী ভবনে আসা ছেলে দুটোর কথাও উঠল। পার্থর এক কলিগ পার্থকে জিজ্ঞেস করলেন, তা ভাইয়া, কল টল এলো কিছু? না না, এখনো আসেনি, তবে চাপ নিস না, এলে সবাইকে জানাবো। পার্থর সহজ উত্তরের মধ্যে লুকিয়ে থাকা আলতো খোঁচাটা কলিগ ধরতে পারলেন না। তিনি হো হো করে হেসে আবার গল্প শুরু করলেন। সহকর্মীদের এই খোঁটা খুব একটা গায়ে মাখেন না পার্থ। খুব ছোটবেলায় একবার ঠাকুমা ওকে গীতা পড়িয়ে শুনিয়েছিল। যুদ্ধ শুরুর আগে যখন অর্জুন গান্ডীব ত্যাগ করছেন, শ্রীকৃষ্ণ তাকে বলছেন, কর্ম করে যাও পার্থ, ফলের আশা করো না। ছোট্ট পার্থ তখনও জানতেন না অর্জুনের আরেক নাম হলো পার্থ। ওর মনে হয়েছিল কথাটা বোধহয় ওকেই বলছেন শ্রীকৃষ্ণ। তারপর থেকে এ কি বলল তা খুব একটা আমল দিতেন না পার্থ। সহকর্মীরা সোর্স নিয়ে যে যাই বলুক, তিনি তো জানেন যেসব মানুষ অচেনা অদেখা সহজে জনস্রোতে মিশে যেতে পারে, তারাই তো সবচেয়ে ভালো দেখতে পায় পৃথিবীটাকে। এদের বয়সী এক ছোড়া একসময় খুঁজে দিয়েছিল বিরজু মস্তানকে। পশ্চিমবঙ্গের রেলের স্ক্র্যাপ আয়রনের সিন্ডিকেট খুলে বসেছিল ছত্তিশগড়ের ডনের ডান হাত বিরজু। রেল পুলিশে চাকরি করার সময় খবর এসেছিল পার্থর কাছে, কিন্তু কোনো সলিড টিপ পাচ্ছিলেন না বিরজুকে গ্রেফতার করার জন্য। এরই মধ্যে খবর এলো বালির গোস্বামী পাড়ায় খুন হয়েছেন শরৎ জৈন নামে এক ব্যবসায়ী। খুনের দায়িত্ব পড়ল পার্থর উপর।
বাড়ির লোককে জিজ্ঞেস করে তেমন কোনো তথ্য পেলেন না পার্থ। তারপর একে একে শরৎবাবুর গুদামের কর্মচারীদের ডাকলেন পার্থ। সেদিন রাতেই গুদাম থেকে ফিরছিলেন তিনি। অনেক মাথা চুলকে নখ খেয়ে এক কর্মচারী শেষ পর্যন্ত জানালো, হ্যাঁ স্যার মনে পড়েছে স্যার। খুনের মাসখানেক আগে বীরজুর লোকেরা এসেছিল গুদামে। বীরজু নামটা শুনে চমকে উঠলেন পার্থ। জিজ্ঞেস করলেন, কেন এসেছিল? বীরজুর হাতে পিস্তল ছিল, ও মালিককে থ্রেট দিচ্ছিল। থ্রেট? হ্যাঁ স্যার, মালিকের জন্য বীরজুর ব্যবসায় কম লাভ হচ্ছিল। এই কেসেই শেষ পর্যন্ত গ্রেফতার হলো বীরজু। তদন্তে জানা গেল মধ্যপ্রদেশ থেকে শার্প শুটার এনেছিল বীরজু শরৎ জৈনকে খুন করার জন্য। বীরজু গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে ছত্তিশগড়ের সেই ডনের স্ক্র্যাপ আয়রনের ব্যবসাও ভেঙে পড়ল। যদিও বীরজুকে খুঁজে পেতে কম পরিশ্রম করতে হয়নি পার্থকে। তিনি খবর পেয়েছিলেন উত্তর কলকাতার কোথাও একটা লুকিয়ে আছে বীরজু, কিন্তু কোথায়? শিয়ালদা হাওড়া দু জায়গাতেই কাজের সুবাদে অসংখ্য সোর্স তৈরি হয়েছিল পার্থ। ওদেরকে অ্যাক্টিভেট করলেন পার্থ। দিন 15 মধ্যেই কাজ হলো। পার্থর এক সোর্সের বউবাজারের গলিতে পান সিগারেটের দোকান ছিল। বছর 15-16 বয়স হবে ছেলেটার। বীরজুর সবচেয়ে বিশ্বস্ত শাগরেদ আব্বাস এসেছিল ওর দোকানে পান কিনতে। আব্বাসকে ছেলেটা চিনত না, কিন্তু বীরজু নামটা শুনেছিল পার্থর মুখে। আব্বাস তার সঙ্গে সঙ্গে কথা বলার সময় দু একবার বীরজুর নামটা বলেছিল। টনক নড়ে উঠল ছেলেটার। পান সিগারেট খেয়ে আব্বাস যখন ফিরে যাচ্ছিল রাস্তানায়, ওদের পিছু পিছু গিয়ে দেখে এলো ওরা কোথায় উঠেছে। তারপর সোজা এসে খবর দিল পার্থকে। পার্থর মন বলছিল এই ছেলে দুটো ঠিকঠাক কোনো খবর নিয়ে আসবে। প্রাচীন মূর্তি স্মাগলিং এদেশে নতুন কিছু নয়, বহু যুগ আগে থেকেই এটা ঘটছে। কোনোভাবে এদেশ থেকে মূর্তিটাকে পাচার করা হয় বাংলাদেশ, নেপাল বা অন্য কোনো সীমান্তবর্তী দেশে। তারপর সেখান থেকে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। ভারতের ইতিহাস অতি প্রাচীন। হরপ্পা, মহেঞ্জোদারো, গঙ্গার এডি সভ্যতা পেরিয়ে বৈদিক যুগ, মৌর্য শাসন, গুপ্ত শাসন বলে শেষ করা যাবে না। তার উপর রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের বৈপ্লবিক বৈচিত্র্য। দেশের আনাচে কানাচে কত প্রাচীন মন্দির, প্রাসাদের অবশিষ্ট দেহাবশেষ পড়ে রয়েছে, তার সঠিক হিসেব সরকারের কাছেও নেই। সাধারণ মানুষও খুব একটা চেষ্টা করেন না এ সমস্ত ঐতিহাসিক জিনিস সংরক্ষণ করার। ফলে খুব সহজেই স্মাগলিং ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে ভারতে। ছেলে দুটো পার্থর ফোন নাম্বার নিয়ে যাওয়ার পর 3 দিন পেরিয়ে গেছে। ভবানী ভবনের কাজকর্ম এগোচ্ছে আপন তালে। পার্থর ছেলের অবস্থা আগের মতোই, উন্নতি না হলেও অবনতি হয়নি। দ্বিতীয় দিন চেকআপের পর পার্থ ডক্টর জয়ন্ত পালকে জিজ্ঞেস করেছিলেন, ডাক্তারবাবু বলুন না আমার ছেলের কি হয়েছে? দেখুন, যা বুঝছি আপনার ছেলের যে রোগটা হয়েছে তা এদেশি নয়, নর্থ ইস্ট এশিয়ার দিকে এটা বেশি দেখা যায়। এটা ঠিক ব্যাকটেরিয়া ঘটিত রোগও নয়, সেপ্টিসেমিয়া তো একদমই নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু সুস্থ হয়ে যাবে তো? নিশ্চয়ই, আপনি দুশ্চিন্তা করবেন না। তবে হ্যাঁ, একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। ও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে কোনো রেগুলার টিকা দেওয়া যাবে না। তাহলে তাহলে একটু বলুন না কখন এই টিকাগুলো দেওয়া যাবে? পরে। আরে বাবা, আমি বলে দেব। শুনুন, ভয় পাবেন না। আমি কখনোই চাইবো না আমার কোনো পেশেন্টের সামান্যতম ক্ষতি হোক। যা যা বলছি আপনারা সেই মতো চলুন, দেখবেন এই রোগ সেরে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে কি অ্যাডমিট করতে হবে? দেখুন, এমনিতে হাসপাতালে ভর্তি করিয়েই এই রোগের চিকিৎসা করার কথা, তবে সেটা আমি করছি না। আপনারা স্বামী স্ত্রী দুজনে ওয়ার্কিং হলে সেটা করতেই হতো।
তবে বাচ্চার মা যেখানে বাড়িতে থাকে সেখানে তার দরকার নেই। ট্রিটমেন্টটা বাড়িতে রেখেই আমি করব। তবে ওকে খুব সাবধানে রাখতে হবে কিন্তু। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ছেলের কথায় ভাবছিলেন পার্থ। ইতিমধ্যে অফিসের সবাই প্রায় ভুলে গেছে সোর্স হিসেবে কাজ করতে আসা ছেলে দুটোর ব্যাপারে। কেবল পার্থ মণ্ডল ভোলেননি। আননোন নাম্বার থেকে কল এলেই তার মনে হয় এই ছেলে দুটোই কল করেছে। ছোটবেলা থেকেই ঘুরতে ভালোবাসতেন পার্থ। কলেজ শেষের আগেই সারা উত্তর দক্ষিণ মিলিয়ে ৮-১০টারও বেশি জায়গা ঘুরে এসেছিলেন। দেখেছিলেন ভারতের প্রাচীন সমস্ত মন্দির, শত শত বছর পুরনো দেবী দেবতার মূর্তি। তখন থেকেই পুরনো মূর্তির প্রতি তার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। পার্ক স্ট্রিটে পার্থর এক বন্ধুর কিওরিওর দোকান আছে। সময় সুযোগ পেলেই সেখানে চলে যান পার্থ। পছন্দ মতো কোনো অ্যান্টিক জিনিস নিয়ে আসেন বাড়িতে। আরো 2 দিন কাটল। 21 তারিখ বিকেলে অফিসের বারান্দায় একটা সিগারেট জ্বালিয়ে আশপাশটা দেখছিলেন পার্থ। শীতের বিকেল, দেখতে না দেখতেই টুপ করে সন্ধ্যা ঘিরে ধরবে শহর কলকাতা। পার্থর আদি বাড়ি উত্তরবঙ্গে, ডুয়ার্স ঘেঁষা একটা মফস্বলে। কলকাতার শীত তার কাছে বড্ড গা সওয়া, ঠিকমতো ঠান্ডাই যেন লাগে না। বারান্দায় দাঁড়িয়ে 7-5 ভাবছিলেন পার্থ। এমন সময় একজন অফিসার পার্থকে ডেকে বললেন, ও স্যার, আপনার 2টো সোর্স এসছে স্যার, ভেতর দাঁড়িয়ে আছে, একটু আসুন তাড়াতাড়ি। দ্রুত সিগারেট নিভিয়ে ভেতরে ঢুকলেন পার্থ। দেখলেন সেই ছেলে দুটো হাসি মুখে দাঁড়িয়ে আছে। পার্থ জিজ্ঞেস করলেন, কিরে, তোদের ফোনের জন্য অপেক্ষা করছিলাম, ফোন করলি না তো? না স্যার, আর ফোন করলাম না, পাক্কা খবর নিয়ে চলেই এলাম। তা কি খবর এনেছিস? স্যার, মূর্তি স্মাগলিং হবে স্যার। আপনারা 24 তারিখ ভোরে বনগার কালীতলা মোড়ে চলে আসুন, পাক্কা খবর আছে, কোনো ভুল নেই। ভোরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভোরবেলা। এই শীতের ভোরে কলকাতা থেকে বনগা যাব? আর যদি কিছু না পাই, তোদের কিন্তু খবর আছে। পাবেন স্যার, আপনারা আসুন তো, আমরা ওখানেই থাকবো, আপনারা আসুন। ঠিক আছে ঠিক আছে, আমরা যাব। কথা শেষ করে বেরিয়ে গেল ছেলে দুটো। অফিসাররা সবাই একসঙ্গে শুনছিলেন ওদের কথা। ওরা চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দুলে উঠল এসওজির অফিসের হাওয়া। শলা পরামর্শ শুরু হলো নিজেদের মধ্যে। একজন অফিসার বললেন, কি দরকার অত ভরে যাওয়ার? কিচ্ছু জুটবে না, আমি লিখে দিচ্ছি। এসব বুঝলো কি? খামোখা আমাদের রাতের ঘুমটা নষ্ট হবে। পাত্র শোন না, ভাই ওদিকে আমার মাসির বাড়ি ভাই। হ্যাঁ, একদম ঠাডা পড়া শীত পড়ে, বুঝলি? হ্যাঁ, ছেড়ে দে না ভাই, অন্য কোথাও থেকে কোনো একদিন মূর্তি টুর্তি ধরে নেব। হ্যাঁ, পাশাপাশি ঘাড় নাড়লেন পার্থ। না, যেতেই হবে। তার দৃঢ় বিশ্বাস ছেলে দুটো মিথ্যে বলছে না। সেদিনই 5 জনের একটা টিম বানালেন পার্থ। তারপর ছুটলেন বাড়ির দিকে। ডাক্তার পালের অ্যাপয়েন্টমেন্ট সন্ধে 7টায়। এখন 5টা বাজে। যথেষ্ট সময় আছে, কিন্তু আগে গেলে গীতা একটু রিলিফ পাবে। পার্থর ছেলে আগের চেয়ে বেশ খানিকটা সুস্থ। জয়ন্ত পালের ওষুধে কাজ দিয়েছে। অবশ্য শরীরের চাকা চাকা দাগগুলো এখনো পুরোপুরি মিটে যায়নি। জ্বরও ফিরে ফিরে আসছে মাঝে মধ্যে। ঠিক হলো 23 তারিখ রাত 3টের সময় পার্থ আর ওর টিম গাড়িতে চাপবে। ছেলে দুটো বলে গেছে ওরা কালীতলা স্কুল মোড়ে দাঁড়িয়ে থাকবে। 5টার মধ্যে যেন পার্থরা পৌঁছে যায়। 22 তারিখ সন্ধ্যায় বাড়ি ফিরে পার্থ ভেবেছিলেন খেয়ে দে 2-3 ঘন্টা ঘুমিয়ে নেবেন। কিন্তু ওই যে কথায় বলে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ঘুম তো হলোই না, উল্টে পার্থর ছেলের জ্বর বেড়ে দাঁড়ালো 102। শুনছো?
কি হয়েছে? বাবাইয়ের জ্বরটা আবার বেড়েছে। ওষুধ খেয়েছে ও? হ্যাঁ, ওষুধ তো খাইয়েছি। কত জ্বর এখন? 102। ডক্টর পাল যদিও বলেছিলেন মাঝে মধ্যে জ্বর আসবে, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এ রোগ সারবে না, তবু 102 জ্বর হলে যে কোনো বাবা মায়ের মনই উতলা হয়ে উঠবে। ওদের চোখের সামনে বছর দেড়েকের বাচ্চা হাঁসফাঁস করছে, গায়ের রক্তাভ ছোপগুলো যেন আরো গাঢ় হয়ে উঠছে সময়ের সঙ্গে সঙ্গে। পার্থ সঙ্গে সঙ্গে ফোন করলেন ডক্টর জয়ন্ত পালকে। ডক্টর পাল অবশ্য ওদের দুশ্চিন্তা করতে বারণ করলেন, তবু বাবা মায়ের মন। আর রেস্ট নেওয়া হলো না পার্থর। চুপচাপ বসে রইলেন ছেলের বিছানার পাশে। রাত 1টা নাগাদ ঘাম দিয়ে জ্বর নামতে শুরু করলো। পার্থ গীতাকে বললেন, আগো শুনছো, আমি বেরোচ্ছি তাহলে। দাঁড়াও না, একটু রেস্ট নিয়ে বেরো। মুচকি হাসলেন পার্থ। তিনি ক্লান্ত, এ কথা নতুন নয়, তবু স্ত্রীকে বুঝতে দিতে চান না। গীতা নিজেও ক্লান্ত থাকেন সারাদিন। ছেলেটা অসুস্থ হওয়ার পর ওর অফিস যাওয়া বন্ধ হয়েছে। সারাদিন বাড়িতেই থাকেন, ছেলের দেখাশোনা করেন। পার্থ বোঝে নেহাত সহজ কাজ নয় 24 ঘন্টা ধরে ঘরে বসে ছেলের খেয়াল রাখা। নার্স রাখার কথা একবার বলেছিলেন পার্থ, গীতা রাজি হয়নি। এমনিতেই একজন চাকরিবিহীন হয়ে ঘরে বসে, তার উপর নতুন খরচ। গীতার কপালে একটা চুমু খেয়ে পার্থ বললেন, আরে চিন্তা করো না, গাড়িতে ঘুমিয়ে নেবো। তুমি তো জানো গাড়িতে খুব ভালো ঘুম হয় আমার। আচ্ছা তুমি তুমি বরং একটু রেস্ট নিয়ে নাও, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। ওকে? মুচকি হাসলেন গীতা, বললেন, ঠিক আছে, তুমি সাবধানে যাও। কথা বলার সময় দুজনের মধ্যে যে সামান্য একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা পার্থ আর গীতা ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী জানতে পারল না। গীতা যেমন জানেন পার্থ ক্লান্ত, তবু সে ঘুমাবে না। পার্থও বোঝেন ছেলে অসুস্থ, পার্থ বাইরে যাচ্ছে, এই দুই দুশ্চিন্তায় গীতারও ঘুম আসবে না। ভবানী ভবন থেকে বনগাঁ কালীতলার দূরত্ব 87 কিলোমিটার। কাল অফিসে বসে বনগাঁর ম্যাপটা বেশ খুঁটিয়ে দেখে নিয়েছেন পার্থ। কালীতলা জায়গাটা ইছেমতির পার ঘেঁষে, পূবে সোজা বেরিয়ে গেলে পেট্রাপল বন্দর। নিচের দিকে বাংলাদেশ আঙুলের মতো ঢুকে এসেছে ইছামতির বাঁক ধরে, অর্থাৎ কালীতলার দুদিকেই বাংলাদেশ। জিনিসপত্র পাচার করার একদম আদর্শ স্থান। সারা রাস্তায় চাপ চাপ কুয়াশা, ভিজিবিলিটি প্রায় শূন্য। তারই মধ্যে কয়েক মিনিট অন্তর অন্তর মালবোঝাই লরি এগিয়ে আসছে বনগাঁর দিক থেকে। পার্থর ভয় হচ্ছিল যাওয়ার আগেই না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবরা পৌঁছে একটা চায়ের দোকানে গাড়ি থামাতে বললেন পার্থ। ঘুম পাচ্ছে তার। এক কাপ কড়া লিকার চা বানাতে বলে সিগারেট ধরালেন পার্থ। সাব ইন্সপেক্টর চন্দন হালদার পার্থর বহুদিনের পুরনো বন্ধু। দুজনে একই কলেজে পড়তেন। আজকের এই অভিযানে চন্দনও এসেছেন। একটা সিগারেট জ্বালিয়ে তিনি এসে দাঁড়ালেন পার্থর পাশে। পার্থর ছেলে অসুস্থ ডিপার্টমেন্টের বাকিরা জানলেও সে অসুস্থতা যে কতটা জটিল তা চন্দন ছাড়া কেউ জানতেন না। চন্দন জিজ্ঞেস করলেন, কিরে, বাড়ির কি অবস্থা? আরে সেদিন নতুন এক ডাক্তারের কাছে গেছিলাম, বুঝলি, ডক্টর জয়ন্ত পাল। ওর ওষুধ খেয়ে বাবাইয়ের অবস্থা এখন একটু ভালো আছে, বুঝলি। তাও আজ রাতে আবার জ্বর এসেছিল, এক ফোঁটা ঘুম হয়নি, জানিস। তাহলে এলি কেন? আমরা বাকিরা যেতাম, তুই একটু রেস্ট নিতে পারতি। আরে ছাড় তো, এখনো অত বুড়ো হয়নি যে এক রাত না ঘুমিয়ে ক্লান্ত হয়ে পড়বো। চল। 5:30টার দিকে কালীতলা স্কুল মোড়ে পৌঁছে গেল
পার্থদের গাড়ি। এখানে অপেক্ষা করার কথা ছেলে দুটোর, যদিও কুয়াশায় প্রায় কিছুই দেখা যাচ্ছে না। পার্থর মনে হচ্ছে আশেপাশে যেন হাজারটা চিতা জ্বলছে, আর তার ধোঁয়া ঘিরে রেখেছে ওদের গাড়িটাকে। গাড়ি থেকে নেমে আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো পার্থ। হ্যাঁ, ওই তো ছেলে দুটো একটা বন্ধ দোকানের সামনের বেঞ্চে বসে আছে। এখনো পুরোপুরি ভোর হয়নি। রাত শেষের শীত শেষবারের মতো নিজের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পৃথিবীর বুকে। এমনিতে কলকাতার তুলনায় এখানে শীত কয়েক গুণ বেশি। বর্ষার ফলার মতো ঠান্ডা হাওয়া সেঁধিয়ে যাচ্ছে পার্থদের চোখে মুখে। পার্থরা যেখানে গাড়ি থামিয়েছে সেখান থেকে 500 মিটার সামনে রেল লাইন। বনগাঁ জাংশন ছাড়িয়ে এই লাইন চলে গেছে পেট্রাপোল। সেখান থেকে বাংলাদেশ মিশেছে ওপাশের বেনাপোল স্টেশনে। বেনাপোল থেকে লাইন গেছে খুলনায়। ব্রিটিশ আমলে এই লাইন ধরেই ধোঁয়া উড়িয়ে খুলনা ছুটে যেত বিখ্যাত বরিশাল এক্সপ্রেস। স্বাধীনতার 18 বছর পর 65-র ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই ট্রেন। গত কয়েক বছর ধরে কানাঘুষো শুনতে পাচ্ছেন পার্থ। আবার চালু হবে বরিশাল এক্সপ্রেস। কলকাতা থেকে ট্রেন যাবে খুলনায়। পার্থর আদি বাড়িও পূর্ব বাংলায়, টাঙ্গাইলে। ছোটবেলায় ঠাকুরদার কাছে অনেক গল্প শুনেছেন, কেমন ছিল টাঙ্গাইল, তাদের আদি বাড়ি। পার্থ দেখতেন যতবার বাড়ির গল্প করতেন ঠাকুরদা, কণ্ঠ ভারী হয়ে আসত। কেন তা কখনো বোঝেননি পার্থ। তার জন্ম এ দেশে, দেশভাগের যন্ত্রণা তিনি প্রত্যক্ষ করেননি। যা বুঝেছেন সবই পরোক্ষভাবে শুনে জেনেছেন। তবু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিসের একটা মন খারাপ জেগে উঠত পার্থর ভিতরে ভিতরে। ও দেশের প্রসঙ্গ উঠলেই ওর মনে হতো কি যেন একটা নেই। আজ বনগাঁতে নেমেও ওই একই অনুভূতি হচ্ছে পার্থর। এখান থেকে 2-3 কিলোমিটার দূরেই বাংলাদেশ, তার ঠাকুরদার দেশ। ঠাকুরদার আগে যত যত পূর্ব নারী পুরুষ ছিল তার বংশে, তাদের সবার দেশ। পার্থকে দেখতে পেয়ে ছেলে দুটো এগিয়ে এলো ওদের দিকে। তিনি জিজ্ঞেস করলেন, কিরে, কোথায় পাচার হচ্ছে? স্যার, এদিকে আসুন স্যার। আপনার গাড়িটাকে আপনারা ওইখানে রেখে দিন, এদিকে আসুন। টিমের বাকিদের নিয়ে ওদের পিছু পিছু এগোতে শুরু করলেন পার্থ। গত দুদিন বনগাঁর আকাশ মেঘলা ছিল, তার উপর ভয়ঙ্কর কুয়াশা। সোয়েটারের ফাঁক ফোঁকর দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে ভিতরে। 3-4 মিনিট হাঁটার পর সাব ইন্সপেক্টর চন্দন ছেলে দুটোকে জিজ্ঞেস করলেন, এই আর কত দূর? এই তো স্যার, আসুন। সামনে একটা কালী মন্দির আছে, 7 ভাই কালী মন্দির, ফেমাস, ওখানেই যাবো স্যার। মন্দিরের সামনে একটা চায়ের দোকান আছে, সকাল সকাল খুলে যাবে চায়ের দোকানটা। চা ফা খাবেন আপনার, ওখানে ভালো লেড়ো বিস্কুট পাওয়া যায়। চলে আসুন স্যার, চলে আসুন। আর তার এর মধ্যেই চলে আসবে চলে আসবে স্যার। ছেলেটার কথাটাকেই খানিক ব্যঙ্গের স্বরে আওড়ালেন এসওজির অফিসাররা। শীতের সকালে পেটে কোনো দানা পানি পড়েনি ওদের। সেই 3টের দিকে কলকাতা ছেড়েছেন ওরা। 2-1 তো থেকে থেকে হাই তুলছেন। ছেলে দুটোর পিছু পিছু মন্দিরের সামনের গুমটির দোকানটায় ঢুকলেন অফিসাররা। বয়সে ছোট ছেলেটা বলল, স্যার স্যার আপনারা বসুন স্যার, এই যে এখানে বসুন না, আমি চা নিয়ে এসছি স্যার। হ্যাঁ দাদা, ও দাদা, এই 7টা চা দাও, 7টা দাঁড়াও। স্যার বলছি যে আপনার বিস্কুট খাবেন স্যার? লেড়ো বিস্কুট, এখানে ভালো হেভি লেড়ো বিস্কুট পাওয়া যায়, খাবেন স্যার? পার্থ ঘাড় নাড়লেন। তিনি বিস্কিট খান না, চায়ের সঙ্গে সিগারেটই ঠিক আছে। রাস্তার ওপাশে 7 ভাই কালী মন্দির। মন্দিরের ঠিক পিছনেই ইছামতি নদী। একটা সরু পায়ে চলা গলি মন্দিরের পাশ দিয়ে চলে গেছে ইছামতির দিকে। এই গলির চিহ্ন ম্যাপে নেই। চায়ের ভাঁড় নিয়ে ওই গলি ধরেই হাঁটা লাগালেন পার্থ। শীতের ভোরে নদীর একটা আলাদা সৌন্দর্য আছে।
শান্ত জলের উপর সরকাদার মতো জমে থাকে কুয়াশার পরত। দু একটা ডিঙি নৌকা ইতস্তত ছড়িয়ে আছে আশপাশের ঘাটে। জল এখন অনেকটাই কম। বর্ষার সময় বছরে একবারই ফুলে ফেঁপে ওঠে ইছামতি। বাকি দিনগুলো তার কেটে যায় নিভৃতে, চুপচাপ। এখনো সূর্য ওঠেনি, কুয়াশাও কমেনি। 150 মিটার দক্ষিণে 7 ভাই রেল ব্রিজ, সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে না এখান থেকে। 1 ঘন্টা পেরিয়ে গেছে ওরা বসে আছে গুমটি দোকানে। ইতিমধ্যেই লোকজনের যাতায়াত বেড়েছে সামনের রাস্তায়। রাস্তা ধরে একটু এগোলেই কালীতলা বাজার। এখন শীতকাল, অনেক ভোরেই টাটকা শাকসবজি নিয়ে বাজারে চলে আসেন বিক্রেতারা। 5 জন লোককে গম্ভীর চোখে বসে থাকতে দেখে 2-1 স্থানীয় লোক যারা বাজার করতে এসে চা খেতে ঢুকেছে ওই দোকানে, তারা অবাক হয়ে তাকাচ্ছে। একজন তো জিজ্ঞেস করেই ফেলল চন্দনকে, ও দাদা, আপনারা কোত্থেকে আইছেন? ওরা পুলিশ তা যে বলা যাবে না তা সহজেই অনুমান করা যায়। কে স্মাগলার তা তো কেউ জানে না। ফলে চন্দন 7-5 না ভেবেই উত্তর দিলেন, বিয়ে বাড়ি এসেছিলাম, ফিরছি এখন। ও ফিরছেন? কই গাড়ি টাড়ি তো দেখছি না, হেঁটে ফিরছেন নাকি? গাড়ি আছে, সামনের মোড়ে দাঁড়ানো। আমরা এখানে চা খেতে নেমেছি। আটুরে ভদ্রলোক আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন বোধহয়। চন্দন তার আগেই উঠে পড়লেন। একটা সিগারেট জ্বালিয়ে এসে দাঁড়ালেন দোকানের বাইরে। আর চোখে একবার দেখলেন ছেলে দুটোকে। ওদের কোনো তাপ উত্তাপ নেই, নির্বিবাদে গল্প করছে দুজনে, যেন ওরা নিশ্চিত যা ঘটার তা ঘটবেই। আরও 1 ঘন্টা পেরোল। এবার ধৈর্যচ্যুতি ঘটল এসওজির অফিসারদের। একজন তো দোকানের একটা খুঁটিতে মাথা ঠেকিয়ে বেশ খানিক্ষণ ঘুমিয়েও নিয়েছেন। তিনি এবার গা ঝাড়া দিয়ে উঠে রীতিমতো বিরক্ত হয়ে বললেন, কিরে, কোথায় লোকজন, কোথায়? আরে কতক্ষণ এইভাবে বসে থাকবো বলতো? বয়সে বড় ছেলেটা শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ স্যার, আসবে। আসবে না কুচু, ওদিকে আমার খিদে পেটটা ডাকছে। শোন, আর 1 ঘন্টা দেখবো, যদি না আসে তাহলে বনগা থানায় নিয়ে 3rd ডিগ্রি দেবো তোদের, দেখে নিস। সে দেবেন স্যার, কিন্তু ওরা আসবে। তোরা এত শিওর হচ্ছিস কি করে বলতো? এই, তোরাও কি স্মাগলিং করিস নাকি? রাইভাল পার্টি? মৃদু হাসল ছেলে দুটো, বড় সরল হাসি। এমনিতেই ছেলে দুটোর মুখের গড়নে কাঠিন্য প্রায় নেই বললেই চলে। একটু হাসলেই সারা মুখে ছড়িয়ে পড়ে। ছোট ছেলেটা বলল, না স্যার, অত শক্ত কাজ আমাদের দ্বারা হয় না স্যার। এই, তোরা কি করিস বলতো? আমরা দুধ বিক্রি করি স্যার, আমাদের অনেক গরু আছে। আপনি একদিন সময় পেলে আসবেন পাঁচপোতায়। কলকাতাতে সব ভেজাল দুধ পান আপনারা, পাঁচপোতায় দেখবেন আমাদের ওখানকার একদম সব খাঁটি দুধ। হ্যাঁ, এ কথা সে কথা বলতে বলতে আরো 1 ঘন্টা পেরিয়ে গেল। ঘড়ির কাঁটা সবে 8টা ছুঁয়েছে। 2 দিন পর আজ মেঘ সরিয়ে সূর্য উঠেছে। মৃদু উত্তুরে হাওয়া ইছামতির জল ছুঁয়ে এগিয়ে আসছে এদিকে। এমন অপূর্ব সুন্দর সকালেও অতিষ্ঠ হয়ে উঠেছেন এসওজির অফিসাররা। পার্থ যথেষ্ট বিরক্ত। সারা রাত ঘুমাননি তিনি। বাড়িতে ছেলেটাকে নিয়ে গীতা একা কি করছে কে জানে। তিনি এতক্ষণ দোকানের বাইরের রাস্তায় পায়চারি করছিলেন। এবার ভিতরে ঢুকলেন। ছেলে দুটোকে জিজ্ঞেস করলেন, এই, সত্যি কথা বলতো, আদৌ কেউ আসবে? বয়সে বড় শান্ত ধীর ছেলেটা উত্তর দিল, হ্যাঁ স্যার, আসবে। বেশ কিছু অটো এরই মধ্যে চলে গেছে স্টেশনে। ভ্যান রিক্সার টুংটাং শব্দ আসছে এ গলি ও গলি থেকে। সামনেই কালীতলা বাজার। ভ্যান ভর্তি টাটকা শাকসবজি যাচ্ছে বাজারের দিকে। এমন সময় ছেলে দুটো কি একটা দেখে উত্তেজিত হয়ে উঠল। পার্থকে ডেকে চাপা স্বরে বলল, স্যার, ও স্যার, ওই যে স্যার, ওই ভ্যানটা, 3 জন বসে আছে স্যার, পাটের বস্তা রয়েছে ওখানে একটা, ওই ভ্যানটাকে গিয়ে ধরুন যান। পার্থ দেখলেন একটা রিক্সা ভ্যানে 3 জন লোক বসে আছে। সামনে 2 জন, পিছনে 1 জন।
সবাই মধ্যবয়স্ক, পরনে চেক লুঙ্গি আর জামা। এত দূর থেকেও লোকগুলোর চোখে মুখে লেগে থাকা চাপা উত্তেজনার রেখা দেখতে পেলেন পার্থ। এই একটু আগে প্রাইমারি স্কুলের গলি থেকে বেরিয়েছে ভ্যানটা, যাচ্ছে বাজারের দিকে। এক ছুট্টের দোকান থেকে বেরিয়ে এলেন এসওজির অফিসাররা। পার্থ আর চন্দন ছুটলেন ডান পাশ দিয়ে, বাকিরা পিছন দিক দিয়ে দৌড়ে এলেন। লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই পলকের মধ্যে ওদের ধরে ফেলল পার্থ আর চন্দন। 5 জন অফিসার ঘিরে ধরলেন ভ্যানটা। চালক বোধহয় কিছু একটা টের পেয়েছিল। ওরা দৌড় শুরু করতেই ভ্যান ছেড়ে পাশের একটা গলিতে ঢুকে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু ওই 3 জন আর পালাতে পারল না। চন্দন আর অন্য 2 জন অফিসার ওদের ঘাড় ধরে বসিয়ে রেখেছে ভ্যানের উপর। চুপ করে বসে থাকবি। ভ্যানের মাঝখানে রাখা বস্তাটার মুখ খুলে ফেললেন পার্থ। দেখলেন ভিতরে খড় ভর্তি, আর সেই খড়ের ভেতরে হাত চালাতেই শক্ত কিছু একটা হাতে ঠেকল পার্থর। সেটাকে টেনে বের করলেন তিনি। কালো পাথরের একটা কৃষ্ণ মূর্তি, সম্ভবত কোষ্টি পাথর, লম্বায় 1.5 ফুট তো হবেই, গায়ে এক টুকরো লাল কাপড় জড়ানো। অন্য 5টা কৃষ্ণমূর্তির সঙ্গে এই মূর্তিটার একটা পার্থক্য বেশ সহজেই নজরে পড়ল পার্থর। কৃষ্ণের মাথায় সাধারণত জটা থাকে না, কিন্তু এই মূর্তিতে আছে। জটার স্টাইল অনেকটা গৌতম বুদ্ধের জটার মতো। বৌদ্ধ ইনফ্লুয়েন্স, আপন মনেই কথাটা বললেন সাব ইন্সপেক্টর পার্থ মণ্ডল। অপরাধী ধরা পড়েছে, মূর্তিও উদ্ধার হয়েছে। আর দেরি করলেন না পার্থ, সোজা চলে গেলেন বনগাঁ থানায়। অ্যান্টিকুইটি অ্যান্ড আর্ট ট্রেজার অ্যাক্টে মামলা রুজু করলেন সিআইডির অফিসাররা। একই সঙ্গে চুরি আর চোরাই জিনিস রাখার অভিযোগেও মামলা হলো 3 জনের বিরুদ্ধে। ওদেরকে লকআপে ভরে থানার বাইরে বেরোলেন পার্থ। ছেলে দুটো হাসি মুখে দাঁড়িয়েছিল থানার বাইরের রাস্তায়। ছোট ছেলেটা মুচকি হেসে বলল, দেখলেন তো স্যার, কি বলেছিলাম না ওরা আসবে। মিলল তো। পার্স খুলে 1000 টাকার 3টে নোট এগিয়ে দিলেন পার্থ। বললেন, প্রথমবারেই এত ভালো ইনফরমেশন তোরা দিবি আমি আশা করিনি। বলেছিলাম তো স্যার, আমরা ফাজলামি করছি না। সে তো দেখতেই পেলাম। আচ্ছা দাঁড়া, এটা ধর, নে, এটা তোদের বকশিস। যোগাযোগ রাখিস কিন্তু। ঠিক আছে স্যার, আসি, চলি। হ্যাঁ, ভালো থাকবেন, পরে দেখা হবে। আসছি স্যার। আর ওই যে মনে রাখবেন, এই সময় পেলে কিন্তু 5 পথে আসবেন, গরুর দুধ খাবো ওখানে। গরুর দুধ কিন্তু খাঁটি। হ্যাঁ, এই বকশিসটাকে পুলিশের ভাষায় বলা হয় সোর্স মানি। প্রথমবারই 3000 টাকা একটু বেশি বকশিস, কিন্তু এমন অ্যাকিউরেট খবর কতজন দিতে পারে? ছেলে দুটো চলে যাওয়ার পর হঠাৎ একটা জিনিস মনে পড়ল পার্থর। ওদের নামটাই তো জানা হলো না, কি আর করা যাবে? পরের বার যখন কোনো খবর দেবে তখনই জেনে নেওয়া যাবে। মূর্তি নিয়ে কলকাতায় ফিরে এলেন পার্থ আর তার টিম। যদিও সিআইডির উচ্চপদস্থ কর্তারা মূর্তিটা দেখে তেমন খুশি হলেন না। এমন কোষ্টি পাথরের মূর্তির প্রচুর জাল বাজারে ঘোরাফেরা করে। কাছ থেকে দেখেও অনেক সময় ফারাক করা যায় না। অনভ্যস্ত চোখ তো হাজার দেখেও আলাদা করতে পারবে না কোনটা ব্ল্যাক ব্যাসেল স্টোন আর কোনটা সাধারণ পাথর। আবার কেবল কোষ্টি পাথর হলেই যে সেই মূর্তির দাম বেশি হয় এমনটাও নয়। মূর্তির বয়সের একটা ওজন থাকতে হয়। 30 বছরের পুরনো কোষ্টি পাথরের মূর্তির চেয়ে 500 বছর পুরনো ভাঙা কুলোর দামও অনেক বেশি। সিআইডির অধিকাংশ কর্মকর্তার মনে হল এটা জাল মূর্তি। একজন আইপিএস অফিসার 2 আঙ্গুল দিয়ে মূর্তিটাকে তুলে
একবার খুঁটিয়ে দেখে বললেন, এর এমন কি মূর্তি? এ তো হামেশাই দেখতে পাওয়া যায়। অন্য এক অফিসারও ভদ্রলোকের সুরে সুর মিলিয়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। কি যে করলে পার্থ, সকাল সকাল বনগা গিয়ে মটকা মেরে 4 ঘন্টা পড়ে থেকে এই জাল মূর্তি নিয়ে এলে। অপমানে কান গরম হয়ে গেল পার্থর। ঘর ভর্তি ওর কলিগ, সিনিয়র, জুনিয়র মিলিয়ে 15-20 জন অফিসার আর কনস্টেবল। এদের সামনে চুপচাপ অপমানটা হজম করে নিলেন পার্থ। কি আর করা যাবে, হাজার হোক ঊর্ধ্বতন অফিসার। সরাসরি প্রতিবাদও তো করা যাবে না যতক্ষণ না কোনো প্রমাণ হাতে আসছে। আইপিএস অফিসাররা এসওজির অফিস থেকে বেরোনোর পর পার্থর কলিগরাও চেপে ধরলেন পার্থকে। একজন বললেন, আমাদেরও মনে হয়েছিল তোমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু বলিনি তোমার খারাপ লাগবে তাই। আরে এটা একটা ভ্যালুলেস মূর্তি। অন্য একজন সাব ইন্সপেক্টরও তালে তাল মেলালেন, বললেন, আসলে কি বলতো, এখন সবকিছুরই জাল বেরিয়ে গেছে। এই মোনালিসার কথাই ধরো না, কতবারই খবর আসে জাল মোনালিসা বিক্রি হয়েছে কোটি টাকায়। এটাও সেরকম জাল অ্যান্টিক মূর্তি। কোনো কথারই খুব একটা প্রতিবাদ করলেন না পার্থ, কেবল হু হা করে মাথা নাড়লেন 1-2 বার। কে কি বলল তাতে কিচ্ছু এসে যায় না। তার মন বলছে এই মূর্তি আসল। মূর্তিটাকে তিনি পাঠিয়ে দিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI এর স্ট্র্যান্ড রোডের অফিসে। ওরা কার্বন ডেটিং এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে এইসব মূর্তি বা জিনিসের প্রকৃত বয়স বের করতে পারে। মূর্তি ASI এর অফিসে পাঠানোর দিন 7 পরের ঘটনা। সকালে হাওড়া কোর্টে গিয়েছিলেন পার্থ। বিরজু মস্তানের কেসের শুনানি ছিল সেদিন। ফার্স্ট হাফে কোর্টের কাজ মিটিয়ে 1টার দিকে ভবানী ভবন ফিরলেন পার্থ। ক্যান্টিন থেকে ঘুগনি, টোস্ট আর অমলেট খেলেন। তারপর একটা সিগারেট ধরিয়ে এসে দাঁড়ালেন বারান্দায়। এমন সময় ফোনটা বেজে উঠল তার। ফোনের ওপাশে ASI এর একজন অফিসার। কলটা রিসিভ করতেই অফিসার বললেন, ASI থেকে অরিন্দম চ্যাটার্জি বলছি। সাব ইন্সপেক্টর পার্থ মন্ডল বলছেন? কৃষ্ণমূর্তি কেসটার আইও তো আপনি। কথাটা শুনে ধক করে উঠল পার্থর বুক। রেজাল্ট বেরিয়েছে শুনে মাধ্যমিকের ছাত্রের যেমন বুক কেঁপে ওঠে, শান্ত স্বরে তিনি উত্তর দিলেন, হ্যাঁ বলছি। তাড়াতাড়ি আমাদের অফিসে একবার চলে আসুন। এখনই আসতে হবে? হ্যাঁ আসুন, দেরি করবেন না। ওকে, আসছি, আমি আসছি। ভবানী ভবন থেকে খুব বেশি দূরে নয় স্ট্র্যান্ড রোড, 7 কিলোমিটারের রাস্তা। দুপুরের অলস ট্রাফিক বাঁচিয়ে ছুটল পার্থর অফিসের গাড়ি। ভবানী ভবনের ঠিক পিছনে প্রেসিডেন্সি জেল, তার পিছনে আলিপুর চিড়িয়াখানা, তারপর রেসকোর্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর গড়ের মাঠ। ময়দান শেষ হতে না হতেই রাস্তার ডান পাশে দেখা যায় ইন্ডিয়ান মিউজিয়াম। এই রাস্তাটাকে ইতিহাসের জননী যেন 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। ভবানী ভবন থেকে এই রাস্তাটা একটু ঘুরপথ ঠিকই, তবে সিগন্যাল কম, জ্যামও সচরাচর কমই থাকে। হাজরা হয়ে যেতে গেলে ঠিক তার উল্টোটা। যদিও আজ এই রাস্তায় ট্রাফিকের চাপ রয়েছে, যানবাহন এগোচ্ছে কিছুটা ধীর গতিতে। আসলে পার্থরই আর তর সইছে না। আর্কিওলজিক্যাল সার্ভে কি এমন পেল যে তাকে এইভাবে জরুরি তলব? মিনিট 30-এর মধ্যে ASI এর অফিসে পৌঁছলেন পার্থ। অরিন্দম চ্যাটার্জি নামের এক প্রবীণ অফিসারের সঙ্গে ফোনে কথা হয়েছিল তার। অফিস ঘরে ঢুকে নিজের পরিচয় দিলেন পার্থ। বললেন, নমস্কার স্যার, আমি সাব ইন্সপেক্টর পার্থ মন্ডল। অরিন্দম বললেন, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি জানেন কি জিনিস উদ্ধার করেছেন আপনি? একটু আমতা আমতা করে পার্থ বললেন, কি জিনিস বলুন তো? মূর্তিটা পুরনো তো? পুরনো? পুরনো মানে
মিনিমাম ১,৫০০ বছরের পুরনো। এখনো সব পরীক্ষা শেষ হয়নি, তাহলে হয়তো আরো কয়েকশো বছর পিছিয়ে যাবে। কৃষ্ণের মাথায় জটাটা খেয়াল করেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। বৌদ্ধ ইনফ্লুয়েন্স সম্ভবত। কারেক্ট। বাহ, এই বিষয়ে তো বেশ জ্ঞান রাখেন আপনি। না না, সেরকম কিছু নয়, কাজ চালানোর মতন জানি একটু। মূর্তিটা কিন্তু ফেলা করার নয় পার্থবাবু। আমার মন বলছে মূর্তিটা গুপ্ত যুগের। প্রচন্ড ভারী একটা বোঝা নেমে গেল পার্থর বুকের উপর থেকে। হাঁফ ছেড়ে তিনি বললেন, উহ, এক্স্যাক্টলি। আমারও মনে হচ্ছিল এই মূর্তিটার একটা ভ্যালু আছে। ভ্যালু আছে মানে? একেবারে আনকাউন্টেবল ভ্যালু। অফিসের লোকজন বলছিল এটা কোনো কাজের মূর্তি নয়। এই কথা শুনে অরিন্দম যেন তেতে উঠলেন। বললেন, আপনার অফিসের লোকজন তো সব জেনে বসে আছে, আমার পড়াশোনা তো গা দেখাতে হয়নি। শুনুন, এই মূর্তি অত্যন্ত মূল্যবান, কয়েক কোটি টাকা দাম, কিংবা অমূল্য বলতে পারেন। কোথা থেকে যেন উদ্ধার করেছিলেন? বনগা। যাদের ধরেছিলেন ওদেরকে চার্জ করুন। এরকম আর কত মূর্তি আছে ওদের কাছে, বা অন্য কি আছে, খোঁজ নিন পার্থবাবু। এইসব মূর্তি আমাদের ইতিহাস। এগুলো দেশের বাইরে পাচার হয়ে যাবে তা তো হতে দেওয়া যায় না। একদম ঠিকই বলেছেন আপনি। আমি চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি খোঁজ খবর নিয়ে এদেরকে যদি গ্রেফতার করা যায়। আপনি এদের খোঁজ পেলেন কি করে? আসলে কয়েকদিন আগে দুজন সোর্স এসেছিল গাইঘাটা থেকে, দুটো ছেলে, ওরাই খবর দিল। তাহলে তো ভালোই হলো। ফোন করে দেখুন ওরা আর কোনো তথ্য দিতে পারে কিনা। ফোন? কথাটা মনে পড়তেই একটু দমে গেলেন পার্থ। ছেলে দুটোর ফোন নাম্বার তো ওর কাছে নেই, ওদের নামও তো জানেন না, শুধু ওদের গ্রামের নামটা জানেন, পাঁচপোতা। পরদিন পাঁচপোতা গ্রামের লোক পাঠিয়ে খোঁজ শুরু করলেন পার্থ। কয়েকদিনের মধ্যে এএসআই অফিস তাদের চূড়ান্ত রিপোর্টে জানালো মূর্তিটা গুপ্ত যুগের। মূর্তিটার যাচাইয়ের জন্য দিল্লি থেকেও এএসআই এর গবেষকরা এসেছিলেন কলকাতায়। নড়ে চড়ে বসল সিআইডির এসওজি। গুপ্ত যুগ, প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী রাজবংশ। খ্রিস্টীয় ৩য় শতকে শ্রীগুপ্ত এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এএসআই এর ধারণা এই মূর্তিটা সমুদ্রগুপ্তের সমসাময়িক। রিপোর্ট হাতে আসার পর গুঞ্জন শুরু হলো এসওজির অফিসে। যেসব অফিসাররা এই সেদিনও টিটকারি কাটছিলেন, আজ তারাই একগাল হেসে এগিয়ে এলেন পার্থকে কংগ্রাচুলেট করতে। সেই আইপিএস কর্মকর্তা পার্থর পিঠ চাপড়ে বললেন, সাবাস পার্থ, দারুণ কাজ করেছো তুমি। তোমার সোর্সগুলো অতুলনীয়। ওদিকে বীরজু মস্তান আর অন্যদিকে গুপ্ত যুগের মূর্তি। এনিওয়ে, ছেলে দুটোর কোনো খোঁজ পেলে কি? পার্থ বললেন, খোঁজ চলছে স্যার, তবে এখনো ওদের কোনো খোঁজ পাইনি। সে কি, ওদের কোনো ফোন নাম্বার নেই? না স্যার। ঠিকানা? লোক পাঠিয়েছি স্যার। আইপিএস অফিসারটির সঙ্গে পার্থ যখন কথা বলছেন, তখন গাইঘাটার পাঁচপোতা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে রাজ্য পুলিশের একটা স্পেশাল টিম। উদ্দেশ্য একটাই, নাম পরিচয়হীন ছেলে দুটোকে খুঁজে বার করা। সারা দিন খোঁজ খবর চালিয়ে সন্ধ্যায় পার্থর কাছে ফোন করলো পুলিশ টিমের একজন। বলল, স্যার, সারা পাঁচপোতা চষে ফেলেছি, আপনার সোর্স দুজনের কোনো খবরই পেলাম না। মানে কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমার মনে হয় ওরা ভুল ঠিকানা দিয়েছিল আপনাকে। আরে কি বলছো কি? যাও আরেকবার খোঁজ করো। আচ্ছা শোনো, আমি কাল আসছি, আমিও থাকবো তোমাদের সঙ্গে। যত সব। পরদিন সকালে আবার বনগাঁর দিকে ছুটল পার্থর গাড়ি। পাঁচপোতা যশোর রোড লাগোয়া একটা গ্রাম। হাবড়া পেরিয়ে ঠাকুরনগরের দিকে কিছুটা এগোলেই পাঁচপোতা গ্রাম পঞ্চায়েত। গতকালই এই গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ। সবারই একই উত্তর, ওরকম কাউকে এরা চেনে না। আজও একই উত্তর এলো গ্রামবাসীদের কাছ থেকে। পঞ্চায়েত অফিসে বসে
চা সিগারেট খাচ্ছিলেন পার্থ। ভিতরে ভিতরে প্রচন্ড বিরক্ত তিনি। নাম দুটো যদি জেনে রাখতেন। আর ছেলে দুটোই বা কেমন, হাওয়ায় মিলিয়ে গেল একেবারে। ছেলে দুটোর বর্ণনা শুনে পঞ্চায়েত অফিসের লোকজনও বলল, এ তল্লাটে অমন কেউ নেই। সারা সকাল খুঁজে 20-22 বছরের 3-4টে ছেলেকে পার্থর সামনে হাজির করল পুলিশের টিম। যদিও একবার দেখেই সবাইকে আবার ফেরত পাঠালেন তিনি। না, ওরা ভুল ঠিকানায় দিয়েছে। পাঁচপোতায় লাভ হবে না বুঝতে পেরে 7 ভাই কালীতলায় ছুটলেন পার্থ। সেই যে চায়ের দোকানি লোকটার সঙ্গে সেদিন ছেলে দুটো বেশ গল্প করছিল, মনে পড়ল পার্থর। ওই লোকটা ওদের চিনতে পারে। দোকানিকে গুমটিতেই পাওয়া গেল। পার্থ জিজ্ঞেস করল, সেদিন আমরা এসেছিলাম, মনে আছে আপনার? ভোরবেলার দিকে। দোকানি বয়সে প্রৌঢ়, ছোটখাটো চেহারা, মুখটা শুকনো আম পাতার মতো রসহীন। পার্থকে একবার ভালো করে খুঁটিয়ে দেখে সে বলল, এই স্যার সে তো কত মানুষ আসে স্যার ভোরবেলা। এই সামনেই বাজার বসে আপনার কাক ভোরে, মানে ভোরবেলা। তখন আনাজপাতি নিয়ে যাওয়ার সময় দোকানদাররা সবাই আসে, লোকজন আসে, এখানে জল ফল চা পা খায় আর কি। হাঁটুরেরা সব আমার। পার্থ বুঝলেন এই দোকানি স্বভাবে গল্পবাজ, যার তার সঙ্গেই গল্প করতে পারে। মনে তো হয় না এই ওদের চেনে। তবু একটা চেষ্টা করলেন পার্থ। বললেন, সেদিন ভোরে মনে নেই 3 জনকে ধরে নিয়ে গিয়েছিলাম? দোকানি কিছুক্ষণ ভাবলেন, তারপর শশব ব্যস্ত হয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। আগে বলবেন তো স্যার, আপনারা পুলিশের লোক, তাহলেই বুঝে যেতাম। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই স্যার, ওইটা। আরে সেদিন আমাদের সঙ্গে দুটো ইয়াং ছেলে ছিল, ওরাই খবরটা দিয়েছিল আমাদের যে এখান থেকে মূর্তি পাচার হয়। এই বছর 20 থেকে 25 বয়স হবে ওদের। একজন একটু শ্যামলা করে, আর আরেকজন অনেকটাই ফর্সা। মোটামুটি হাইট দুজনেরই। দুটো ছেলে? আমি তো স্যার সবার সাথেই গল্প করি স্যার। একা মানুষ, 3 কুলে কেউ নাই। দোকানে যারা আসে তাদের সাথেই মনের সব সুখ দুঃখের কথা বলে আমার দিন কেটে যায় স্যার। 2টো ছেলে কখন এসে তারা কি আর মনে থাকে স্যার? কথা এতদূর এগিয়েছে এমন সময় পাশ থেকে এক মধ্যবয়স্ক লোক ডেকে বলল, স্যার, কালী জেঠুর একটু আছে, মানে ভুলে যায় সব। ও চিনলেও যতক্ষণ না সামনে থেকে একবার দেখবে ওর মনে পড়বে না। নিজের দুর্বলতা প্রকাশ্যে বেরিয়ে পড়ায় খানিক মনক্ষুণ্ণ হলো দোকানি। দাঁত মুখ খিচিয়ে বলল, এই তোর তো মাথা খারাপ না? হ্যাঁ হ্যাঁ, এই তোর বাপের কিরা? ওটারও তো মাথা গেছে। চলে এসছে তাই করতে। লোকটা দোকানির কথা একরকম অগ্রাহ্য করে পার্থকে বলল, এভাবে তো স্যার বলতে পারবো না, তবে আমাদের এ তল্লাটের কেউ না এটা বলতে পারি। আমাদের এদিকের কেউ হলে একদিনে তো জেনে যেতাম। অগত্যা ফিরে আসতে হলো পার্থকে। ছেলে দুটোকে বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না। এমন অদ্ভুত সোর্স আগে কোনো দিন দেখেননি পার্থ। ভুল অবশ্য তারও খানিকটা হয়েছিল। তার উচিত ছিল ওদের নামটা অন্তত জেনে রাখা। কিন্তু তাতেই বা কি হতো? ওরা হয়তো সত্যি নামটা বলতোই না। ইতিমধ্যে বনগাঁ থানার পুলিশও সারা বনগাঁ শহর চষে বেরিয়েছে। 2টো স্কেচ বানিয়েছিলেন পার্থ। এমনিতে ছেলে দুটোর চেহারায় এমন কোনো বৈশিষ্ট্য নেই যা থেকে লোকে ওদের চিনতে পারবে। তবু স্কেচ নিয়ে বনগাঁ পুলিশ বনগাঁ থেকে গাইঘাটা সমস্ত জায়গা চক্কর কেটেছে। গাইঘাটা থানার এখতিয়ারে যতগুলো গ্রাম আছে সেগুলোর প্রত্যেকটা লোককে দেখিয়েছে ছেলে দুটোর ছবি। কেউ চেনে না। যে ভ্যানটায় করে মূর্তি পাচার হচ্ছিল সেই ভ্যানের মালিককেও খুঁজে পাওয়া গেল না। মোটের উপর একটা মূর্তি আর 3 জন মানুষ গ্রেফতার করা ছাড়া আর কোনো তথ্য এত দিনেও পার্থর কাছে এসে পৌঁছল না। অভিযুক্ত 3 জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেও কোনো লাভ হলো না। ওদের একই কথা,
আমরা কিছু জানি না স্যার, আমরা তো জানতাম না ওই বস্তার মধ্যে কি আছে। আমাদের কাজ ছিল বনগাঁ বাস স্ট্যান্ড থেকে বস্তাটা ইসামতির ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া। কে অর্ডার দিয়েছিল তোদের? তাকে চিনি না স্যার, হঠাৎ হঠাৎ করে আসে, কাজের কথা বলে চলে যায়। চেহারাটা তো দেখেছিস নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তা দেখেছি। একটা কালো চশমা পরে থাকে সব সময়, আর আর সারা মুখে দাড়ি গো। সত্যি বলছি স্যার, সত্যি বলছি। সত্যি বলছিস না? ওভাবে ও কিছু বলবে না, দাঁড়া। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। হারামজাদা। সত্যি করে বল। না জেনে ঢুকিনি স্যার, জেনেই ঢুকেছিলাম। ভালো টাকা দেয়, কিন্তু কিন্তু কাদের জন্য কাজ করি তা জানি না স্যার। জানো না কিছু? জানো না? ঢং করো না। না জেনে এই কাজে ঢুকেছিস? কি মনে হয়, কি মনে হয় আমাকে? হাজার হুমকি, চড় থাপ্পড় দিয়েও কোনো লাভ হলো না। তিনজনের একজনও নতুন কোনো তথ্য পুলিশকে দিতে পারল না। একসময় ক্লান্ত হয়ে চন্দন বললেন, না রে, ওরা সত্যি কিছু জানে না। আমারও তাই মনে হচ্ছে। সন্ত্রাসবাদীদের গ্রুপগুলো যেমন হয়, কেউ কাউকে চেনে না, শুধু একজন যে অনেক উপরে বসে আছে সে সবাইকে চেনে। এটাও সেরকম একটা গ্রুপ মনে হচ্ছে। নয়তো তোর হাতের মার খাওয়ার পরও ওগুলো মুখ খুলবে না, সেটা হতে পারে না। তাহলে এখন কি করবি ভাবছিস? জানি না, ওই ছেলে দুটোকে খুঁজে পেলেও হতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালেন পার্থ। কেসটা যেন শেষ হয়েও হলো না। যা অবস্থা, কোনো সাক্ষী নেই, নতুন কোনো তথ্য নেই। কেস কোর্টে উঠলেও খুব বেশি সুবিধা পুলিশ করতে পারবে না। ওই ছেলে দুটোকে খুঁজে পাওয়া না গেলে এই কেস আর এগোবে না। পার্থর নিজের উপরেই বড্ড রাগ হলো। ছেলে দুটোর থেকে সেদিন সকালে যদি জেনে নিতেন ওরা কিভাবে খোঁজ পেল, তাহলেও একটা হিল্লে করা যেত। এই ধরনের মামলায় সাধারণত বিচার প্রক্রিয়া শুরু হতে অনেক দেরি হয়ে যায়। কোর্টে চার্জশিট জমা পড়ার পর অভিযুক্তরা জামিন পেয়ে যায়। এই কেসেও তাই হলো। গ্রেফতার হওয়ার 90 দিন পর জামিন পেয়ে গেল 3 অভিযুক্ত। তিনজনের বাড়ি বনগাঁর প্রত্যন্ত গ্রামে। ব্যক্তিগতভাবে কেউই কাউকে চিনত না, কাজের সূত্রেই পরিচয়। অভিযুক্তরা জামিন পাওয়ার হপ্তা দেড়েক পরের ঘটনা। পার্থ আর তার 2-3 জন কলিগ ক্যান্টিনে বসে লাঞ্চ করছিলেন। এমন সময় একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, ও স্যার, ও স্যার, বনগাঁ থানা থেকে ফোন এসছে স্যার। কি বলল? স্যার, মূর্তি পাচার যারা করেছিল স্যার, তাদের মধ্যে একজন মারা গেছে। চমকে উঠলেন পার্থ। পকেট থেকে ফোন বের করে কল করলেন বনগাঁ থানার ওসিকে। জিজ্ঞেস করলেন, কিভাবে মারা গেল? খুন? না, হার্ট অ্যাটাক হয়েছে, বাড়িতেই মারা গেছে। রাতে খেতে বসে পড়ে যায়, তারপর আর উঠতে পারেনি। আপনারা কখন পৌঁছলেন? এই ঘন্টাখানেকের মধ্যেই। যেসব খাবার দাবারও খাচ্ছিল তাতে বৃষ্টিস ছিল না তো? না না, ওই খাবারই তো বাকিরা খেয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট হলে পাঠিয়ে দেবো আমি। দেখে তো ন্যাচারাল ডেথই মনে হচ্ছে। মৃত্যু হতেই পারে, যখন তখন যে কোনো মানুষের মৃত্যু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফলে বিষয়টা নিয়ে কেউই তেমন মাথা ঘামালো না। একজন অভিযুক্ত মরেছে তো কি হয়েছে, আরো 2 জন তো আছে। পার্থ তখনও বুঝতে পারেননি যে সামনে তার জন্য কত বড় চমক অপেক্ষা করছে। দ্বিতীয় মৃত্যুর খবরটা এলো 5 দিন পর। দ্বিতীয় অভিযুক্ত ইছামতিতে স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে। অথচ লোকটা সাঁতার জানত, প্রতিদিনই স্নান করতে নেমে সাঁতার কাটত। সেদিনও কাটছিল, নদীর একটু ভেতরে গিয়েই কোনো কারণে ডুবে যায়। পোস্টমর্টেমে জানা গেল এটাও ন্যাচারাল ডেথ।
লোকটা দীর্ঘদিন বিড়ি সিগারেট খেত, হার্ট লাংস সবই দুর্বল হয়ে পড়েছিল। সাঁতার কাটতে কাটতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়, তারপর জলে ডুবে মৃত্যু। পরের সপ্তাহে তৃতীয় অভিযুক্ত মারা গেল সাপের কামড়ে। চোখের সামনে মামলা চলাকালীন তিনজন অভিযুক্তর মৃত্যু ঘটেছে, এমন ঘটনা দুর্লভ। অভিযুক্তই যখন রইল না, তখন মামলা চালানোর আর কোনো কারণ থাকে না। ফলে কৃষ্ণমূর্তি চুরির মামলা আইনি পরিভাষায় ফাইল হয়ে গেল, অর্থাৎ ফাইল বন্ধ হয়ে গেল। সিআইডি কেস রেজিস্টার করেছিল, যা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল সেসব ফিরে এলো পার্থ মণ্ডলের হাতে। মূর্তি, চটের বস্তা, খড়, সবকিছু। কেবল কৃষ্ণ মূর্তিটা স্টোর রুমে রাখলেন না পার্থ। এত দামি জিনিস পুলিশের মালখানায় থেকে যাক, সেটা তিনি চাননি। মূর্তিটাকে এনে নিজের অফিসের লকারে রেখে দিলেন তিনি। মনে মনে ভাবলেন আইনি পথেই মূর্তিটাকে ন্যাশনাল মিউজিয়ামে পাঠিয়ে দেবেন। কাহিনীর শুরুতে একটা কথা আপনাদের বলেছিলাম। ইংরেজ মহাকবি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেট। নাটকের প্রধান চরিত্র হ্যামলেট তার বন্ধুকে বলেছিলেন, পৃথিবী ও স্বর্গে এমন অনেক জিনিস আছে যার ব্যাখ্যা যুক্তিতে পাওয়া যায় না। কৃষ্ণমূর্তি স্মাগলিংয়ের এই কাহিনীতেও এমন অনেক ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা না পার্থ মণ্ডলের কাছে না অন্য কোনো অফিসারের কাছে ছিল। একে অলৌকিক ছাড়া বলা যায় কিনা তা এক অসমাপ্ত তর্কের বিষয়। সেদিকে আমরা যাব না। আমরা শুধু দেখব কিভাবে একের পর এক কাকতালীয় যোগসাজশ কৃষ্ণমূর্তিটাকে পৌঁছে দিচ্ছিল তার উপযুক্ত ঠিকানায়। প্রথম যে ব্যাখ্যাহীন ঘটনার মুখে সাব ইন্সপেক্টর পার্থ মণ্ডল পড়েছিলেন তা হল তার সোর্স দুজনের হারিয়ে যাওয়া। সমগ্র বনগাঁ গাইঘাটা অঞ্চল চষে ফেলেছিল পুলিশ, তাও ওই দুই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা যেন শূন্য থেকে এলো, পার্থকে সাহায্য করল, তারপর আবার শূন্যে মিলিয়ে গেল। দ্বিতীয় যে ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না তা হল অভিযুক্ত তিনজনেরই অকাল মৃত্যু। তারা কি ধরা পড়ার পর প্রচন্ড পাপ বোধে ভুগছিল, বেঁচে থাকতে চাইছিল না, তাই তাদের মৃত্যু ঘটেছে? নাকি আমাদের দৈনন্দিন জগতের বাইরের কোনো শক্তি এসে তাদের কৃতকর্মের সাজা দিয়ে গেছে? কে জানে। পার্থ নিজেও দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন। এমনিতেই তার জীবনে তখন উভয় সংকট। ডাক্তার পালের ট্রিটমেন্টে তার ছেলের রোগ আর বাড়ি নিয়ে কথা সত্যি, কিন্তু একেবারে সেরেও যায়নি। তার উপর দীর্ঘদিন ছেলের সেবা শুশ্রূষা করতে করতে গীতার শরীরও দুর্বল হয়ে পড়েছে। তার উপর মেয়ের পড়াশোনা, শরীর স্বাস্থ্য, সেদিকেও ভালো মতো নজর দিতে পারছেন না পার্থ কিংবা গীতা কেউই। বেশিক্ষণ তাই অফিসের কাজে মন বসাতে পারেন না পার্থ। তবু যখনই সময় সুযোগ পান, ছেলে দুটোর খোঁজ নেওয়ার চেষ্টা করেন। রাস্তাঘাটে তরুণ কোনো মুখ দেখলেই তাকিয়ে থাকেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন সেই ছেলে দুটো নয় তো। কি ভাবছেন এই কাহিনীর এখানেই শেষ? না, এই কেস এখনো শেষ হয়নি। এখনো অনেক কিছু ঘটা বাকি, যে সমস্ত ঘটনার শুরু হবে আরো একটি ব্যাখ্যাহীন ঘটনার মাধ্যমে। সিআইডি অফিসার পার্থ মণ্ডল খুব করে চাইছিলেন মূর্তিটাকে ইন্ডিয়ান মিউজিয়ামে দান করে দেবেন, কিন্তু মূর্তিটা তো তার নিজের নয় যে চাইলেই একদিন গিয়ে দিয়ে আসবেন। বাজেয়াপ্ত জিনিস মিউজিয়ামে দেওয়ার জন্য কিছু প্রসিডিওর ফলো করতে হয় পুলিশকে। কোর্ট থেকে মামলার নথি আনতে হয়। প্রসিডিওর ফলো করতে গিয়ে থমকে যেতে হলো পার্থকে। ততদিনে বছর ঘুরে গেছে। ওই ঘটনার পর আরো দুটো কেসের ইনভেস্টিগেটিং অফিসার হয়েছিলেন পার্থ। তার উপর
তার ছেলে সুস্থ হয়ে উঠলেও গীতার স্বাস্থ্য ভেঙে পড়েছিল অনেকখানি। ওকে নিয়ে ঘুরে ফিরে বেড়ানো, মেয়ের পড়াশোনার গতি ফিরিয়ে আনা, নানাবিধ কাজে অমানসিক চাপে ছিলেন পার্থ। ফলে আজ কাল করে আর মূর্তিটাকে মিউজিয়ামে দেওয়া হয়নি। শেষে 2010 সালের ফেব্রুয়ারি মাসে বনগা কোর্টে পার্থ আবেদন করলেন কৃষ্ণমূর্তি মামলার সমস্ত অফিসিয়াল নথিপত্র প্রয়োজন। মামলার নথিতে বনগার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাইন নিতে হবে। তারপর সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে। যদিও কোর্ট যা বলল তাতে চমকে উঠলেন পার্থ। ওই মামলার কোনো নথি নাকি কোর্টে নেই। হাজার খুঁজেও কোনো তথ্য পাওয়া গেল না। পার্থর সঙ্গে চন্দন সেদিন বনগা কোর্টে গিয়েছিলেন। সবটা দেখে শুনে তিনি বললেন, চমৎকার ব্যাপার, 1 বছরের পুরনো মামলার নথিটা পাওয়া গেল না, খুব ভালো। আর কি করা যাবে, চল ফিরি। ভেবেছিলাম মিউজিয়ামে থাকবে, মানুষ দেখতে পাবে, আর হলো কোথায়। আচ্ছা, পার্ট রেকর্ড করানো যায় না? কে করবে বল? চিনিস কোনো এসিজিএম কে? ছাড় তো, আর পারছি না। যার মূর্তি সে এবার ব্যবস্থা করুক। মামলার ফাইল হারিয়ে যাওয়ার দুটো ব্যাখ্যা দাঁড় করানো যায়। হয়তো এই কেসের পিছনে প্রভাবশালী কারো হাত ছিল, পার্থ তা জানতেই পারেননি। সেই হয়তো কলকাঠি নেড়ে সমস্ত নথিপত্র সরিয়ে দিয়েছে, কিংবা নথিগুলো কোনো এক অজানা কারণে হারিয়ে গেছে কোর্টের আলমারি থেকে। আজ পর্যন্ত কেউই জানে না আদতে কি ঘটেছিল। অবশ্য অন্য একটা উপায়ও ছিল। নথিপত্র না পাওয়া গেলেও বিচারক চাইলে তার নিজের ক্ষমতা বলে একটা অর্ডার জারি করতে পারেন। তার জন্য পার্ট রেকর্ড করতে হয়। অর্থাৎ বিচারক কোনোভাবে কিছু তথ্য পেয়ে নিজের দায়িত্বে ও নিজের ক্ষমতা বলে একটা রেকর্ড তৈরি করবেন। যেখানে কোর্টের নথি পাওয়া যাচ্ছে না, সেখানে বিচারকের পার্ট রেকর্ডটাই মামলার নথি হিসেবে গণ্য হবে। ওটা পেলেও মূর্তিটাকে দেওয়া যাবে মিউজিয়ামে। পার্থ জানতেন একাধটা মূর্তির জন্য কোনো বিচারকই এমনটা করতে রাজি হবেন না। এসব খুব স্পেশাল কোনো কেসের ক্ষেত্রে হয়। ফলে মূর্তিটা আর মিউজিয়ামে দিতে পারলেন না পার্থ। সেটা রয়ে গেল ভবানী ভবনের 4 তলায় এসওজি অফিসের একটা লকারে। তারপর যা হয়, আর 5টা কেসের মতো এটাও ক্রমে পুরনো হতে শুরু করল। পার্থ ধীরে ধীরে অন্য কাজে মনোনিবেশ করলেন। তবে মূর্তিটার কথা কখনোই পুরোপুরি ভুলে যেতে তিনি পারলেন না। গলার কাঁটার মতো মাঝে মাঝেই মনে পড়ত তার ওই মূর্তির কথা। ইতিমধ্যে প্রমোশন পেয়ে পার্থ মণ্ডল ইন্সপেক্টর হলেন। তারপর হলেন সিআইডি হোমিসাইড বিভাগের ওসি। 2021 সালে বসলেন সাইবার সেলের ওসি চেয়ারে। যথারীতি ঘর বদল হল তার। মূর্তিটাও এ লকার ও লকার ঘুরে আশ্রয় পেল সাইবার সেলের ওসির লকারে। এরপর এলো 2023 সাল। করোনার আক্রমণ পেরিয়ে পৃথিবী ফেরার চেষ্টা করছে তার নিজস্ব ছন্দে। এক রবিবার সকালে বাজার থেকে ফিরছিলেন পার্থ। তার ছেলে এখন পুরোপুরি সুস্থ, স্কুলে যায়, মেয়ে অক্সফোর্ডে পিএইচডি করছে। বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতে যাবেন, এমন সময় ফোন বেজে উঠল পার্থর। আননোন নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে এক বয়স্কা নারী কণ্ঠ বললেন, হ্যালো, পার্থ মণ্ডল বলছেন? হ্যাঁ বলছি। আমি বনগার এসিজেএম বলছি। 1 সেকেন্ডের জন্য থমকে গেলেন পার্থ। সকাল সকাল বনগার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কেন ফোন করছেন? তিনি বললেন, হ্যাঁ ম্যাম, বলুন বলুন। আমি না একটা সমস্যায় পড়েছি। আচ্ছা, আপনি কি একটু ফ্রি আছেন? তাহলে কথা বলতাম। ওকে ওকে, ঠিক আছে, আমি 10-15 মিনিটে আপনাকে ফোন করছি, ঠিক আছে? ঘরে ঢুকে 1 কাপ চা খেয়ে তারপর খানিকটা ঠান্ডা মাথায় পার্থ ফোন করলেন এসিজেএম কে। বললেন, হ্যাঁ ম্যাম, বলুন তো এবার কি হয়েছে?
দেখুন, আমার স্যালারি অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে গুজরাট সাইবার সেল। সে কি, কেন? আমাকে ফোন করেছিল ওরা, বললো এই অ্যাকাউন্টে নাকি মানি ফ্রড হচ্ছে। ওদের বললাম আমি একজন এসিজেএম, কথা শুনলো না। আপনি একটু দেখুন না কাইন্ডলি, যদি কিছু করতে পারেন। ওকে ম্যাম, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। কিন্তু কি ধরনের ফ্রড হয়েছে এ বিষয়ে ওরা কিছু বললো? না তো। কলটা কেটে দিয়ে গভীর ভাবনায় ডুবে গেলেন পার্থ। গুজরাট, দেশের অন্য প্রান্ত, তার উপর আদৌ এসিজেএম সত্যি কথা বলছেন কিনা সেটাই তিনি বুঝতে পারছেন না। বর্তমান সময়ে কে যে অপরাধী আর কে নির্দোষ তা বুঝে ওঠা দুষ্কর। তবু পরদিন অফিসে গিয়ে পার্থ যোগাযোগ করলেন গুজরাট সাইবার সেলে। ভাগ্যক্রমে গুজরাট অফিসে পার্থর এক পরিচিত ছিলেন, ইন্সপেক্টর আব্বাস মেমন। হায়দ্রাবাদের এক ট্রেনিংয়ে একবার আলাপ হয়েছিল ওদের। আব্বাসকেই ফোন করলেন পার্থ, জানতে চাইলেন আসল ঘটনা কি। ফাইলপত্র ঘেঁটে মেমন বললেন, মাসখানেক আগে সুরাটের বরদৌলি শহরে একটা ফ্রড হয়েছিল। সেটারা ঘুরতে ঘুরতে তোমাদের এসজিএম এর অ্যাকাউন্টে পৌঁছেছে। রিসেন্টলি অমিত গুলদার নামের এক ভদ্রলোক এসজিএম কে 2000 টাকা পাঠিয়েছিলেন। ওই ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকাটা দিয়েছিল একটা কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার থেকে। ওই নাম্বারটা ফ্রডে ইউজ করা হয়েছে। পার্থ জানেন এরকম একাধিক অ্যাকাউন্ট ঘুরে মানি ফ্রড হয়। অনেক সময় অপরাধীরা সাধারণ লোকের অব্যবহৃত অ্যাকাউন্টগুলো ব্যবহার করে, কেতাবি ভাষায় যার নাম ডরম্যান্ট অ্যাকাউন্ট। পার্থ জিজ্ঞেস করলেন, এখন তাহলে উপায় কি? ম্যাম হাউস বিল্ডিং লোনের ইএমআইটা দিতে পারছেন না। ম্যামের মা রিসেন্টলি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন ট্রিটমেন্টের জন্য কিছু লোন নিয়েছিলেন ম্যাম, তারও ইনস্টলমেন্ট আটকে গেছে। ডু ওয়ান থিং, তোমাদের যে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনি আমাদের এসপির ব্যাচমেট। এই সেদিনও স্যার ওনার গল্প করছিলেন। তুমি ওকে বলো আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ করতে, কাজটা হয়ে যাবে। সেটাই করলেন পার্থ। সিআইডির এসএস কে অনুরোধ করলেন। এসএস এসিজেএম কে চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন গুজরাট সাইবার সেলের এসপির কাছে। গুজরাট থেকে জানানো হলো এসিজেএম যেন একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠান সমস্ত ডিটেলস দিয়ে, তাহলে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। খবরটা পেয়েই পার্থ ফোন করলেন মিথিলা সাহাকে। বললেন, হ্যালো, হ্যাঁ ম্যাম, কাজ হয়ে যাবে। একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, আমি করে দিচ্ছি কাজটা। যা যা লাগবে আমি বলছি আপনাকে। আপনি আমায় ওই সেই ডকুমেন্টগুলো একটু স্ক্যান করে পাঠিয়ে দিন না। বেশ, অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে তো আবার? হ্যাঁ ম্যাম, চালু হয়ে যাবে। কিন্তু কেন ফ্রিজ করেছিল জানতে পারলেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনি কি রিসেন্টলি অমিত গোলদার নামে কোনো লোকের কাছ থেকে টাকা নিয়েছেন? হ্যাঁ, আমি ওর থেকে 2000 টাকা পেতাম। ওই ভদ্রলোকের অ্যাকাউন্টে রিসেন্টলি অন্য একটা অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল। ওই অ্যাকাউন্টটা ফ্রডুলেন্ট ট্রানজাকশনে ব্যবহার করা হয়েছিল, এই জন্যই সমস্ত ঘটনা। আঁতকে উঠলেন মিথিলা সাহা। বললেন, কি বলছেন আপনি? অমিত তো ফ্রড করেছে? না ম্যাম, উনি নির্দোষ। ওনাকে একজন টাকা পাঠিয়েছিলেন রিসেন্টলি একটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে। ওই কোম্পানির অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছে ফ্রড করার জন্য। কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, দেখুন, ওইগুলো একটু পাঠিয়ে দিন প্লিজ। ফোন রেখে একবার ড্রয়ারটা খুললেন পার্থ। ড্রয়ারের এক কোণে কার্ডবোর্ডের একটা বড় চৌকো বাক্স, যার মধ্যে রয়েছে গুপ্ত যুগের কৃষ্ণ মূর্তি। ইতিমধ্যেই তার বয়স আরো 15 বছর বেড়ে গেছে। একটা চিন্তা পার্থর মনের দেওয়ালে বারবার আঘাত করছিল। এতদিনে বোধহয় সুযোগটা এসেছে। মূর্তিটার সামনে স্থির হয়ে বসে রইলেন পার্থ। তার সেই সোর্স দুজন আর কখনো যোগাযোগ করেনি। এত বছর পরেও তাদের চেহারা এখনো পার্থর চোখের সামনে ভাসে। 3 দিনের মধ্যেই মিথিলা সাহার অ্যাকাউন্ট আবার চালু হয়ে গেল। খবরটা জানাতে পার্থ ফোন করলেন মিথিলাকে। বললেন, নমস্কার ম্যাডাম,
আপনার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে, আবার চেক করে নিন। থ্যাঙ্কস মিস্টার মন্ডল, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এ তো আমাদের ডিউটি ম্যাডাম। নো নো, শুধু শুকনো ডিউটি নয়, বুঝতেই পারছি আপনি কাজের প্রতি প্রচন্ড প্যাশনেট। আপনি কি একদিন আমার বাড়ি আসবেন? আপনার বাড়ি? হ্যাঁ, একদিন ডিনারে আসুন না। পার্থ দেখলেন এই সুযোগ। তিনি বললেন, ম্যাম, আমার একটা অনুরোধ ছিল। শিওর, বলুন। ম্যাম, অনুরোধটা একটু অদ্ভুত। একটা কেস 2008 সালের নভেম্বরে বনগা থেকে একটা গুপ্ত যুগের কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছিলাম। বাংলাদেশে স্মাগলিং হয়ে যাচ্ছিল আর কি। তারপরে জামিনে ছাড়া পাওয়ার পর অভিযুক্তরা প্রত্যেকেই মারা যায়, ন্যাচারাল ডেথ। ফলে মামলা আর খুব একটা এগোয়নি। আমি ভেবেছিলাম মূর্তিটা ন্যাশনাল মিউজিয়ামে দেব, কিন্তু বনগা কোর্ট থেকে মামলা সব নথিও হারিয়ে যায়। তাই আর কোর্ট অর্ডার বের করা সম্ভব হয়নি। আপনি যদি একটা পার্ট রেকর্ড করে দিতেন মূর্তিটা, তাহলে আমি মিউজিয়ামে দিয়ে দিতে পারতাম। অনেক বছর হলো আমার লকারেই পড়ে আছে। নিশ্চয়ই, এ আর এমন কি কঠিন কাজ। থ্যাঙ্কস আ লট ম্যাম। আমি একটা কাজ করি, যেদিন আপনার বাড়িতে যাব মূর্তিটা নিয়ে যাব। আপনিও দেখবেন ম্যাম, জেনুইন পিস অফ হার্ট ম্যাম। বৌদ্ধ সংস্কৃতির মিশ্র ছাপ রয়েছে এই মূর্তিটায়। বেশ, নিয়ে আসুন। বনগার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা পাল নিজেও ছিলেন কৃষ্ণ ভক্ত। খাবার টেবিলে পার্থ ওকে সব খুলে বললেন কি ঘটেছিল 2008 সালের নভেম্বর মাসে বনগার 7 ভাই কালীতলায়। পার্থ বললেন, কি আর বলবো ম্যাম, এমন অদ্ভুত সোর্স আমি আগে কোথাও পাইনি। ছেলে দুটো একেবারে কর্পূরের মতো উবে গেল। না ওদের নাম জানি, না ধাম, কিচ্ছু না। সারা বনগা চষে ফেলেছিলাম ম্যাম, নো পাত্তা। মুচকি হেসে মিথিলা জিজ্ঞেস করলেন, কেমন দেখতে ছিল এই মানিক জোড়? ওই দুজনের বয়স 20-25 হবে। দুজনের মুখের গড়ন অনেকটা একই রকম, মনে হয় একই পরিবারের সদস্য। দাদা ভাইও হতে পারে, কিছু সেরকম জানা যায়নি। যে বয়সে ছোট সে একটু শ্যামলা, আর যে বড় সে খানিকটা ফর্সা। ছোটজন শ্যামলা আর বড়জন ফর্সা? হ্যাঁ ম্যাম। আমার মনে হয় ওদের আর আপনি খুঁজে পাবেন না। সরি ম্যাম। যে কাজ করতে ওরা আপনার কাছে গেছিল তা তো মিটে গেছে। মানে কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। কিছু না, একটা অনুমান বলতে পারেন, তবে একটা অলৌকিক অনুমান। এক মিনিট, আপনি কি বলতে চাইছেন যে ওরা? পার্থর মুখের কথা কেড়ে নিয়ে মিথিলা বললেন, কি জানি কি বলতে চাইছি। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন মিথিলা। ওপাশের দেওয়ালে ফ্রেম করা যামিনী রায়ের আঁকা একটা বিখ্যাত ছবির কপি। পাশাপাশি ত্রিভঙ্গ দাঁড়িয়ে আছেন 2 কিশোর। বাঁ পাশের জন ফর্সা, ডান পাশের জন শ্যামলা। দুজনের হাতে 2টো লাঠি। ফর্সা কিশোরের অন্য হাতে একটা শিঙা, আর শ্যামলা কিশোরের অন্য হাতে বাঁশি। 2 ভাই, বলরাম আর কৃষ্ণ। ঈশ্বরে বিশ্বাসী হলেও পার্থ মণ্ডল অলৌকিকে বিশ্বাস করেননি কোনোদিন। মিথিলা সাহার ব্যাখ্যাটাও তাই তার পছন্দ হল না। অবশ্য বিশ্বাস না করাটা অন্যায় কিছু নয়, আবার বিশ্বাস করাও মূর্খামি নয়, যতক্ষণ না তা আক্রমণাত্মক হয়ে উঠছে। পার্থ মণ্ডলের কাজ ছিল মূর্তিটাকে জায়গা মতো পৌঁছে দেওয়া। তা তিনি দিয়েছেন। 1 সপ্তাহের মধ্যে কোর্টের অর্ডার এসে গেল। পার্থ মূর্তিটা নিয়ে হাজির হলেন সাদা স্ট্রিটের মোড়ে, জওহরলাল নেহেরু রোডে ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসে। দীর্ঘ যুগ পর শেষ পর্যন্ত মূর্তিটা তার উপযুক্ত ঠিকানায় পৌঁছল। মিউজিয়াম থেকে ফিরে পার্থ ফোন করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে। অরিন্দম চ্যাটার্জিকে খবরটা দেওয়া দরকার। পার্থ আন্দাজ করেছিলেন এতদিনে ভদ্রলোক অবসর নিয়েছেন। ভেবেছিলেন অফিস থেকে ভদ্রলোকের বাড়ির নাম্বার নিয়ে ফোন করবেন। অফিস থেকে ফোন নাম্বার পাওয়া গেল। কল করলেন পার্থ। ফোনের ওপাশ থেকে এক তরুণী বললেন, হ্যালো, নমস্কার, আমি পার্থ মণ্ডল বলছিলাম। অরিন্দম চ্যাটার্জি আছেন?
আপনি কি আমার বাবার সঙ্গে অনেকদিন আগে শেষ যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, একটা কাজের সূত্রে যোগাযোগ করেছিলাম বছর 14-15 আগে। কিন্তু কেন বলুন তো? তাই আপনি জানেন না, বাবা বছর 4 আগে মারা গেছেন। মারা গেছেন? কি বলছেন? মুহূর্তের জন্য থমকে গেলেন পার্থ মণ্ডল। কি বলবেন ঠিক বুঝে উঠতে পারলেন না। সত্যিই তো, অরিন্দম চ্যাটার্জির সঙ্গে কথা বলার পর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। নানাবিধ কাজে ব্যস্ত থাকায় আর ভদ্রলোকের কথা মনেই পড়েনি পার্থর। অনেক ভেবে চিন্তে শেষে তিনি বললেন, আসলে আপনার বাবাকে একটা খবর দেব বলে ফোন করেছিলাম। যাই হোক, উনি যখন নেই তখন আপনাকেই বলছি। আমি তখন সিআইডিতে কাজ করি। আপনার বাবা একটা কেসে আমায় অনেক সাহায্য করেছিলেন। গুপ্ত যুগের একটা কৃষ্ণমূর্তি পাচার হয়ে যাচ্ছিল, আমি ধরেছিলাম সেটা। আজ এত বছর পর আইনি পথে সেই মূর্তিটাকে আমি মিউজিয়ামে দিয়ে এসেছি। আর এটা জানাতেই আপনার বাবাকে ফোন করেছিলাম। আমি জানি আপনি কোন মূর্তির কথা বলছেন। বাবা অনেকবারই ওই গল্প আমাকে শুনিয়েছেন। বাবা বলতো মূর্তিটা নাকি খুবই ইন্টারেস্টিং। ভালোই করেছেন মিউজিয়ামে রেখে। একদিন গিয়ে আমি দেখে আসব। নিশ্চয়ই যাবেন। এই মূর্তি বাঁচানোর ক্রেডিট পুরোটাই আপনার বাবার। উনি যদি সার্টিফাই না করতেন, আমার ডিপার্টমেন্টও ধরেই নিয়েছিল এটা সাধারণ কোনো মূর্তি। আপনি যাবেন, অবশ্যই যাবেন মিউজিয়ামে, দেখে আসবেন মূর্তিটাকে। আচ্ছা, এবার আমি রাখছি। ভালো থেকো মা। আপনারাও চাইলে ন্যাশনাল মিউজিয়ামে গিয়ে মূর্তিটাকে দেখে আসতে পারেন। কালো পাথরের কৃষ্ণমূর্তি, ত্রিভঙ্গ দাঁড়িয়ে আছেন গোকুলের ঈশ্বর। ইতিহাসের কোনো এক কাল পর্যায়ে হয়তো এই মূর্তির পুজো হতো। যুগের পর যুগ ধরে কত মানুষের স্পর্শ পেয়েছে, কত মানত, কত গোপন প্রার্থনা সে শুনেছে। সেই সব মানুষ আজ আর নেই, শুধু মূর্তিটা রয়ে গেছে। আমাদের আজকের কাহিনী এখানেই শেষ। অবশ্য শেষ বলা উচিত নয়, বরং বলা ভালো শুরু। যারা এই কাহিনী শুনলেন তাদের বলি, এইসব মূর্তি, পুঁথি, শিলালিপি, ভাস্কর্য, পুরনো যা কিছু এখনো অবশিষ্ট আছে ভারতে, তা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। এগুলোকে যথাযথ উপায়ে সংরক্ষণ করা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা।